মাইকটা বন্ধ। সুমি, তোমার মাইক মিউট বন্ধ। করে না সুমি। সুমি, আনমিউট করো। সরি বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সারা বাংলা 88 স্বাস্থ্যসেবা ফোরামের করোনাকালীন বিশেষ আয়োজনে, করোনার দ্বিতীয় ঢেউ এবং আমাদের করণীয় দ্বিতীয় পর্বে। আজকে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছি একটু ভিন্ন ভাবে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বন্ধু সাগর, আর আরো কয়েকজন বন্ধু যারা এই করোনাকালীন সময়ে, যেটা আমাদের করোনার যে একদম ভয়াবহ একটা আকার ধারণ করেছে, এই সময় তারা করোনা আক্রান্ত হয়েছে এবং আজকে আমাদের সাথে তারা আছে এবং তারা তাদের অভিজ্ঞতা কিছু শেয়ার করবে, এবং সাথে আমাদের কিছু বন্ধু ডাক্তার থাকবে এবং তারা আজকে নানা রকম প্রশ্নের উত্তর দিবে তোমাদের। আমি প্রথমে চলে যাব সাগরের কাছে। সাগর আজকে আমাদের সমস্ত বন্ধু ডাক্তারদের পরিচয় করিয়ে দিবে তোমাদের সাথে। সাগর, তুমি কেমন আছো? তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সুমি, আমি ভালো আছি। সবাইকে একসাথে দেখে ভালো লাগছে। আজকে আসলে যে আমাদের এই প্রোগ্রামগুলো সাধারণত দুজন করে চিকিৎসক বন্ধু থাকে, আজকে অনেক বন্ধু একই সাথে আছে এবং প্রথমেই যে আমাকে সুযোগ দিয়েছো তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, সেটা ধন্যবাদ আর কি। বিশেষত যেহেতু সবার সাথে আমার যে সুসম্পর্ক যোগাযোগ আছে, আমি যে বলতে চাই যে শুরুতে অনেক বন্ধুরা আছে এখানে, সবাই বিশেষজ্ঞ, কিন্তু বিশেষজ্ঞ মতামত আসলে সবাই দিবে না। এখানে আমাদের যারা উপস্থিত আছে তাদের ভিতরে দুইজনকে আমরা দেখব, তারাও বিশেষজ্ঞ নির্দিষ্ট জায়গায়, কিন্তু তারা যে করোনা পজিটিভ। আমরা আসলে আমাদের করোনা পজিটিভ বন্ধু, গত পর্বে আমি নিজেই ছিলাম, এসেছিলাম, কথা বলেছি। এই পর্বে ওদের কিছু অনুভূতির কথা জানবো, ওদের পরিচয় দেব। এর পরবর্তীতে আমাদের আজকের নিয়মিত যে অতিথি, বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করবে ডক্টর আরিফ। আরিফ যে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, এবং এর সাথে আছে ডক্টর সাজ্জাদ, আইসিইউ স্পেশালিস্ট হিসেবে কাজ করবে। এর সাথেও আমাদের সাথে এখন আরো যে বন্ধুরা আছে এখানে, ডাক্তার মাকসুদ, সে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট আছে। যে সে নেফ্রোলজিস্ট হিসেবে কাজ করছে। ডক্টর আমিনুর রহমান আগের পর্বে ছিল নিউরোলজিস্ট, এবং ডক্টর জালালউদ্দিন রুমি এখনো জয়েন করে নাই, সে আমাদের সাথে জয়েন করবে। এছাড়া যে ডক্টর সাজ্জাদ আমার সাথে কথা বলেছে, একটু বাইরে আছে, সে পরবর্তীতে আমাদের সাথে জয়েন করবে। আর আমরা এরই ভিতরে যে অন্যদেরও পেয়েও যেতে পারি। এই মোটামুটি যে আমি একটু যদি প্রথমে ডক্টর জাহিদ এবং ডক্টর শাহাবুল, তোমাদের যদি বলি একটু তোমরা সামনে এসে কথা বলো, সেটাই ভালো, নিজেরা কথা বলো। ডক্টর জাহিদ, পরিচয় দাও, তুমি কোথায় আছো, তোমার অবস্থা কি, এবং তারপর ডক্টর শাহাবুল। হ্যালো, ডক্টর জাহিদ, আমি ডক্টর জাহিদ। শোনা আমরা যাচ্ছে শুনতে সাগর? পাচ্ছি জাহিদ। হ্যাঁ জাহিদ, আমরা আচ্ছা শুনতে পাচ্ছি এবং তোমাকে আচ্ছা, স্বাগত জানাচ্ছি আমাদের থ্যাংক আজকের ইউ ভেরি অনুষ্ঠানে। মাচ। আজকে আসলে তোমাদের, আমার মনে হয় তোমার সাথে এই প্রথম প্রোগ্রাম আর কি। আমি একদমই এর তাই। আগে তোমার সাথে আমার ইন্ট্রোডিউস হয়নি। আহ, তাছাড়া অনেকেই ছিল প্রথম দিকে, আসলে আমি শুরু করেছিলাম। যাই হোক, সাগর এবং যারা আজকের আমাদের বন্ধুরা আছে, বিশেষ করে ডক্টর বন্ধু, আমি মাকসুদকে দেখতে পাচ্ছি, আমার একেবারে খুব ক্লোজ মেডিকেলের বন্ধু।
সাগর তো আছেই, সাথে আরো কিছু ডাক্তার, যদিও তাদের সাথে আমার অত বেশি পরিচয় হয়তো হয়নি ব্যক্তিগতভাবে। আমি আসলে আমরা সবাই আহ, বন্ধু, আমরা 88 স্বাস্থ্যসেবা হ্যাঁ, ফোরামের কিন্তু সবার সাথে সেটাই। সবার যোগাযোগ এবং হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের স্বাস্থ্য সেবা ফোরামের যত বন্ধু আছে 88-র, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমি আমার যেহেতু আমি এখনো পজিটিভ, বলতে গেলে আমি পজিটিভ, তার কারণ হচ্ছে আমি এখনো আমার যে সেকেন্ড টেস্টের রেজাল্টটা পাইনি। আজকে আমি স্যাম্পলটা দিয়ে আসলাম, যদি নেগেটিভ হয় তাহলে তো হয়তো নেগেটিভ হয়ে যাব। তো সেটাকে একটু শেয়ার করার জন্যই আসলে আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি ইউনাইটেড হাসপাতালের এমার্জেন্সি ডিপার্টমেন্টের স্পেশালিস্ট, ওখানকার ইনচার্জ হিসাবে আছি। তো আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা তো হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট নিয়েই আমাকে ডিল করতে হয়, এবং সেখানে কোভিড যারা আসে এবং কোভিড এর যারা খারাপ পেশেন্ট গুলা, শুধু কোভিড না, কোভিড ছাড়াও নন কোভিড সহ আমার ক্রিটিক্যাল কেয়ারটাই আমাকে দেখতে হয়। এবং সেখানে তাদের প্রয়োজনীয় ম্যানেজমেন্ট এবং ইনিশিয়াল আইসিইউতে বা, মানে সেটা যদি কোভিড আইসিইউ হয়, সেটা জেনারেল আইসিইউ হতে পারে, এইচডিইউ হতে পারে, বাট ডিফিকাল্ট স্পেশালিটি যাওয়ার আগে আমার একটা রোল থাকে আমার এমার্জেন্সি ডিপার্টমেন্টে। এবং সেখানে এই পেশেন্ট গুলোকে আমাদেরকে রিসাসিটেশন করতে হয়, অর্থাৎ তাকে অ্যাটলিস্ট তাকে বাঁচিয়ে রাখা এবং তাকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূলত দায়িত্ব। তো সেই কাজ মানে গত একটা বছর তো করছি, এবং করতে করতেই আলটিমেটলি নিজেও এফেক্টেড হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছি না কোন পেশেন্ট থেকে কিভাবে হলো, তবে মানে প্রতিদিনই তো আমাদের কিছু না কিছু ইন্টিউবেশন করতে হয়, কিছু কিছু প্রসিডিওর করতে হয়, খারাপ খারাপ রোগীদেরকে অনেক কিছু করতে হয়। তো হতে পারে সেখান থেকে একটা। তো আমি আমার আজকে 16তম দিন। আমি 3 দিন মানে আমার যে সিমটম শুরু হয়েছিল মূলত, একটু আমি আমি জাস্ট একটু আমার এক্সপেরিয়েন্স একটু শুরুটা শেয়ার বলো করি তোমার। আমার হ্যাঁ, বন্ধুদেরকে। তোমার হ্যাঁ, আমি আমার জানতে আমার চাই ভাই এক্সপেরিয়েন্সটা তোমার শেয়ার করি, শুরুটা তাহলে কিভাবে আমার তুমি বন্ধুরা বা আমার মানে যারা আমাদের অস্ট্রাশির এরা আছে তারা বুঝতে পারবে যে আসলে সিমটমটা কি ধরনের মাইল্ড সিমটমও যে একটা বড় কিছু হতে পারে, সেটা সেটা কিন্তু অনেকেই জানতে পারবে। আমার কিন্তু আর কিছু না, জাস্ট একটু রানী নোজ হচ্ছিল। আহ, সকালে অফিসে যাওয়ার পরে দেখলাম যে একটু রানিং নোজ হচ্ছে, আমি বেশি পাত্তা দেইনি। তারপরের দিন ওই দিন ডিউটি শেষ করলাম, তারপরের দিন গেলাম, আবারও দেখলাম যে একটু নাকটা বন্ধ বন্ধ, একটু হালকা হালকা কাশি হচ্ছে। এবং বাসায় এসে দেখি যে একটু জ্বর জ্বর ভাব, কিন্তু আমার জ্বর নাই, 99, মানে 100 ক্রস করছে না। তো এই হচ্ছে আমার সিমটম। পরবর্তীতে আমার বন্ধু মানে আমার কলিগরা আমাকে বলল যে আপনি তো আসলে একটু টেস্টটা করে ফেলান, আমার মনে হয় এটা দেখা উচিত। যাই হোক, তাদের প্রেরাপরিতে আমি করলাম, পজিটিভ আসলো। যাই হোক, 3 দিন পরে আমি পজিটিভ হলাম। পজিটিভ হওয়ার পরে আমার অত বেশি সিমটম ছিল না, কিন্তু আমি যেহেতু একটু প্রেশারের রোগী, আমি প্রেশারের ওষুধ খাই। আমার কনসালটেন্টকে আমি বললাম, তো বলছে যে না, তুমি ভর্তি হয়ে যাও। যাই হোক, ভর্তি হলাম। আহ, আমি ইউনাইটেডেই ভর্তি হলাম, এবং সেখানে আমি আহ, আমি পুরা দমে যে কোভিডের যে ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল গাইডলাইন, এবং আমাদের কনসালটেন্টদেরকে কনসালটেন্ট তাদের নিজস্ব ওপিনিয়নের থেকেও আমাকে প্রথম থেকেই তারা কিন্তু আমাকে রেমডিসিভির শুরু করে দিল। রেমডিসিভির তারা অন দ্য ডে ফার্স্টেই আমাকে রেমডিসিভির শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে ওনাদের একটা ইয়েটা হচ্ছে যে আহ, মানে ভাইরাল লোডটা যত দ্রুত যদি কমানো যায়, যেহেতু আমি 3 দিনের মাথায় ভর্তি হয়েছি, সাধারণত ভাইরাল লোডটা শরীরের মধ্যে 7 দিন পর্যন্ত থাকতে পারে। তো এর মধ্যে যদি আমি আমার শরীরের ভাইরাল লোডটা যদি একটু কমাই দিতে পারি, তাহলে হয়তো তার কনসিকুয়েন্সটা কমে যেতে পারে। সেই দিক দিয়ে আমি রেমডেসিভির শুরু হলো, সাথে সাথে একটা মানে আমার আইভি সেফট্রাক্সন শুরু শুরু করলো ওনারা, 1 গ্রাম করে দিনে 2টা করে, এবং একটা ওরাল অ্যান্টিবায়োটিকও শুরু করলো, সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন। এবং টিল নাও আই এম কন্টিনিউইং দিস মেডিসিন, মানে অর্থাৎ ওরাল মেডিসিনটা আমি এখনো কন্টিনিউ করছি। সাথে সাথে হচ্ছে যেহেতু এই কোভিড এর কারণে কিছু মাইক্রো থ্রম্বাস ডেভেলপ করে, সেই কারণে অন দ্য ফার্স্ট ডেতে আমাকে ক্লাইক্সিন দেওয়া হয়েছে
সাবকিউ ফ্ল্যাক্সিন দেওয়া হয়েছে 40 মিলিগ্রাম করে, এবং টিল নাও আমি এখন ওরাল যে ওই ফর্মের যে ওরাল মেডিসিন রিভারক্স সেটাও আমি খেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি আমি এখন অনেকটা ভালো আছি। আমি 8 দিন হসপিটালে ছিলাম। এই 8 দিনের মধ্যে আমার আইভি অ্যান্টিবায়োটিক গুলো শেষ হওয়ার পরে আমি আসলে তাদের রিকোয়েস্টে আমাকে ছাড়তে চাইনি, তারপরেও আমি অন রিকোয়েস্টে আমি বাসায় চলে এসেছি। আর আমার একটা সিটি স্ক্যান করা হয়েছিল অন দ্য ফার্স্ট ডেতে, যেটা হচ্ছে HR সিটি স্ক্যান। তো সেটার মধ্যে আমার 8% ইনভলভমেন্ট ছিল লাংসে, এবং এটাকে বলা হয় অলমোস্ট মাইল্ড টু মডারেট নিউমোনিয়া হিসাবেই আমাকে ডায়াগনোসিস করা হয়েছে, এবং সেভাবেই মানে এখনো সেই ধরনের ম্যানেজমেন্টটা চলছে। তো আমি আমার বন্ধুদেরকে এটুকু বলবো যে অল্প অল্প সিমটম, আমার কিন্তু কোনো মানে খুব বেশি কাশি ছিল না, আমার স্যাচুরেশন কখনো 98 এর নিচে নামেনি, অর্থাৎ অলওয়েজ 98 to 99 এটা করেছে। তো তারপরেও কিন্তু আমার লাংসের ইনভলভমেন্ট 8% এর উপরে ছিল, এবং সেটার যে স্কোরটা হচ্ছে 2 ছিল। তো সেই দিক দিয়ে বলবো যে যারা মানে একটু শ্বাসকষ্ট আছে, বিশেষ করে 95 এর নিচে যাচ্ছে, তাদেরকে অবশ্যই হসপিটালাইজ হওয়া উচিত, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং তাদের ভাইরাল লোডটা তাদের কমানো উচিত, এবং সাথে সাথে সাপোর্টিং ম্যানেজমেন্ট, নিউট্রিশন এবং ফ্ল্যাক্সিন যে ওষুধটা যেটা ব্লাড থিনার সেটাকে কন্টিনিউ করা, এবং স্টেরয়েড অ্যাটলিস্ট 4-5 দিন পরে একটা স্টেরয়েড শুরু করা। এটা আমার মনে হয় যে এটা ফর দ্য বেটারমেন্ট ফর দ্য পেশেন্ট, এবং এটার আউটকামটা আমার মনে হয় অনেক ভালো। এইটুকু, আমি বেশি করব না, তার কারণ অনেকেই আছে, আর আমাদের যারা বন্ধুরা এক্সপার্ট সবাই বড় বড় এক্সপার্ট, আমি তো জাস্ট ক্রিটিক্যাল কেয়ারের মানুষ, আমি সাপোর্টিং ম্যানেজমেন্টটাই করি। হ্যাঁ, তো এইটুকু। পরবর্তীতে কোনো হ্যাঁ, তোমাকে মানে আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা থাকতো, তোমার জন্য দোয়া থাকলো। আশা করছি তোমার রিপোর্টটা এবার নেগেটিভ চলে আসবে। কিন্তু আমার কাছে মনে হয় তুমি ডাক্তার দেখে হয়তো হসপিটালে ভর্তির সুযোগটা পেয়েছো, এখন তো আমি শুনছি যে বাংলাদেশের হসপিটালে জায়গা নেই। হ্যাঁ, এটা খুবই কারণ আমি আমার হসপিটালে আমি আমার এমার্জেন্সি থেকে আমাদের সব পেশেন্ট গুলাই ভর্তি হয়, এবং আমার হাতেই মূলত, যেহেতু আমি এমার্জেন্সির কোঅর্ডিনেটর, তো সুতরাং আমার হাতে কিন্তু এই স্কোপটা ভালো ছিল। কিন্তু আমি নিজে যখন পজিটিভ হলাম, আমার ভর্তি হতে আমার দুপুর 2টায় আমার রিপোর্ট এসছে, আর আমি ভর্তি হতে পারছি রাত 11টার সময়। আমি এতক্ষণ আমি কোনো সিট পাইনি, আমার নিজের জন্য আমি সিট পাইনি। তো এটাই হচ্ছে মেন। আরেকটা হচ্ছে যে আমাদের ওখানে বিশেষ করে ইউনাইটেড হাসপাতালে এত বেশি পেশেন্ট, এবং সেখানে কোভিড সাইডে কোনো বেড নাই বললেই চলে। প্রতিদিন অন্তত 200টা পেশেন্টের একটা সিরিয়াল দেওয়া থাকে, এবং খালি হয় মাত্র 5 থেকে 6টা পেশেন্ট। এখন কাদেরকে আমরা দিব, এটা নিয়ে তো প্রতিদিনই আসলে একটা আসলে তোমরা যেমন সমস্যা করছো কাদেরকে দিবে, আমাদের তেমন সমস্যা, আমরা কখন হসপিটালে যাব, একজন করোনা পেশেন্ট কখন হসপিটালে যাব, এগুলো আসলে সব শুনবো আমাদের বন্ধুদের কাছ থেকে আজকে, যে কোন মুহূর্তে আমরা হসপিটালে ভর্তি হতে হবে আমাদেরকে। তবে আমার বন্ধুদেরকে আমি একটা কথা একটুখানি আমি বলবো, আমি হয়তো খুব বেশিক্ষণ থাকতে পারবো না, তার কারণ আমি বেশি কথা বললে একটু কাশি আসে। যদি আমার বন্ধুরা আমার কোনো হেল্প প্রয়োজন হয়, বিশেষ করে সিট পাচ্ছে না, স্পেসিফিকলি পেশেন্টের ইনফরমেশনটা দিয়ে আমাকে অন্তত একটা আমার মেসেঞ্জারে হলেও বা আমার মেসেজে একটা দিলে, আমি হার্ডলি চেষ্টা করব, আমার যেহেতু আমি এমার্জেন্সির ইনচার্জ, সুতরাং আমি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমার বন্ধুদেরকে এবং তাদের রিলেটিভদেরকে বা তাদের স্বজনদেরকে একটা ব্যবস্থা যাতে আমি করতে পারি। এটা আমার সবসময়, এটা আসলে অনেক বড় পাওয়া আমি মনে করি আমাদের এই বন্ধুদের, এই যে আমাদের সারা বাংলা অষ্টাশী স্বাস্থ্যসেবা ফোরাম যে কাজ করে যাচ্ছে, এটা আসলে আমার মনে হয় যে এটা আমাদের অনেক বড় পাওয়া, কারণ এই বিপদের সময় এইটুকু হেল্প আসলে আমি বলবো অনেক বড় পাওয়া আমাদের সবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ জাহিদ। আমি একটু সাথে একটু যদি বলি, তাহলে জাহিদ আমাদের হচ্ছে যে বিরাট একটা সাপোর্ট দিয়ে বাংলাদেশের অন্যতম বড় কর্পোরেট হসপিটালে
সে হচ্ছে যে ওখানে আছে, নির্ভরতার প্রতীক। আমাদের যত রকম সমস্যা হয়, অনেক বন্ধুরা যখন আমাদের সাথে যোগাযোগ করে, জাহিদের সাথে যখন আমরা যোগাযোগ করি, জাহিদ আমাদের হচ্ছে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে দিয়ে দেবে। জাহিদ আমাদের আশা ভরসার অনেক ভরসা ধন্যবাদ। অবশ্যই। হ্যাঁ, আমাদের সবার দোয়া। এরপর থ্যাংক থ্যাংক ইউ ইউ, জাহিদ। থ্যাংক ইউ আমি সাগর। একটু একটু আমাদের মাঝে ডক্টর সাবুব আছে, সাবুব আলম। সাবুব, ও হচ্ছে যে সাবুব, তোমার হচ্ছে যে মাইকটা আনমিউট করো এবং তোমার একটু পরিচয় দাও। তুমিও কোভিড পজিটিভ, তুমি একটু বলো আর কি তোমার পরিচয় দিয়ে। আমাকে শুনতে পাচ্ছ সাগর? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি আমরা আমরা। আচ্ছা, সবাই জি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহাবুব আলম, আমার ডাকনাম লাবলু। বন্ধুদের কাছে ডাক্তার লাবলু হিসেবে পরিচিত। আমি বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর ইএনটি হিসাবে সরকারি মেডিকেল কলেজে কর্মরত। তো এইখানে অনেক বন্ধুদেরকে আমি আগে থেকে চিনি, যেমন ডক্টর সাগর, ডক্টর আরিফ, হি ইজ মাই ক্লাসমেট ফ্রম। মাইক্রোফোনটা আনমিউট করে নিতে হবে। তুমি কবে থেকে দাঁড়িয়ে রাখলো, এটা আমার প্রশ্ন পরে। আমি আসলে পজিটিভ পেশেন্ট হিসেবে আরিফ, তুই কি চিনতে পারছিস আমাকে? আমরা সবাই তোমাকে দেখতে পাচ্ছি, তুমি বলো। আচ্ছা আচ্ছা, জি বন্ধু। কবে হ্যাঁ থেকে বন্ধু, দাঁড়িয়ে রেখেছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ আরিফ। পরে তো জানাই। আমি বেসিক্যালি গত শুক্রবারে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষার হলে ডিউটি দিয়ে আসার পরে আমার মনে হলো যে একটু ফিভারিশ, একটু রানি নোজ, একটু বডি এক। আমি সোজা বাসায় আসার পরে সোজা আমি আমার রুম থেকে, আমি আমার গেট থেকে আমার রুমে চলে আসি এবং এটা আমার রুমটাকে লক করে দিই। আমার রুমে আর কাউকে আমি শুক্রবার থেকে ঢুকতে দেইনি। শনিবারে আমি আমার এইখান থেকে বের হয়ে গিয়ে আমি টেস্ট করালাম, প্রথমে অ্যান্টিজেন টেস্ট করলাম, আর সেটা পজিটিভ আসলো। উইদিন 10 to 15 মিনিটস এর রেজাল্ট দিল এটা পজিটিভ। তারপরে আমাদের একটা বাংলাদেশ ইএনটি হসপিটাল আছে, ওর উপরে বায়োমেড, সেখানে আরটিপিসিআর করা হয়। আমি এটাকে কনফার্ম করার জন্য আবার আরটিপিসিআর এর জন্য স্যাম্পল দিলাম। সাথে সাথে ওরা আবার আরো কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল দেওয়ার পরে আমি একদম বাসায় চলে আসি এবং আবার ওই একই রুমের মধ্যে লকড। টিল নাও আই এম লকড। তোমরা দেখে বুঝছো আমি কিন্তু একটা রুমের মধ্যে আটকানো আছি, একটা রুমের মধ্যে। এই রুমে আসলে কেউই নাই, আমার মিসেস, বাচ্চা কাচ্চা, আমার আম্মা, কেউই আমার সাথে গত 10 দিন যাবত আমি একদমই লকড। ওরা বাইরে থেকে খাবার দিয়ে যায়, নক করে আমি খাবার নিয়ে আসি, আবার আমি খাবার ফেরত দিয়ে আসি। আমার মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। মাইক্রোফোন ইজ আনমিউটেড, সেভ তবে আমরা মনে হয় সাগর আরেকজন কারো কাছে চলে যেতে পারি। ওকে ওকে। ওর একটু আমি সমস্যা হচ্ছে। আমি নেক্সট কারো কাছে যাওয়ার আগে আমিও, তোমরা জানো, একই সময় হ্যাঁ। পজিটিভ ছিলাম। আমি আজকে সেকেন্ড টেস্টটা দিয়েছি। আর আমিও হচ্ছে যে ডক্টর জাহিদ যেটা বলেছে, ইমিডিয়েটলি আমার হচ্ছে যে ডক্টর কিন্তু এখানে উপস্থিত, ডক্টর মাকসুদ। সে আমার চিকিৎসা করেছে, পুরো চিকিৎসায় হ্যাঁ, প্রথম থেকে সাগর একদম আমাকে দেখতে ইনজেক্টেবল পাচ্ছ? যেটা। হ্যাঁ, সাগর আমাকে দেখা দেখতে যাচ্ছে, পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখা সাগরের যাচ্ছে। কথা শুনছি, তারপরে আবার তোমার কাছে চলে আচ্ছা, আসবো। তাহলে হ্যাঁ, মানে আমি 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 যেটা বলতে চাচ্ছিলাম, আমি একটা সাজ্জাদ কেন অ্যাডমিশন নিছে আমি জানি না। তো আমার কিন্তু সিম্পটম শুধুমাত্র বডি এক, রানি নোজ। আমি তখন আমাদের মেডিকেল কলেজের সিনিয়র ভাই, উনি অ্যাপোলোর কনসালটেন্ট, ডক্টর সাদেকুল, ওনার সাথে আলাপ করার পরে আমি কিন্তু আই হ্যাভ অলরেডি স্টার্টেড রেমডেসিভির ফ্রম দ্য ডে 2। এবং আমার কাছে মনে হয় যে আমি অনেকগুলা পেপারস দেখলাম, ওনার সাথে আলাপ করলাম, আমি দেখলাম আসলে বেসিক্যালি এই ভাইরাসে দুইটা গতি। প্রথম উইকে রেপ্লিকেশন হয়, সেকেন্ড উইকে গিয়ে বডির সাথে যখন ফাইট হয় তখন হয়তো বডির সাইন সিম্পটমগুলো হয়তো আরো বেশি প্রকাশ পেতে পারে। তো উনি আমাকে বললেন যে রেপ্লিকেশন স্টেজটা যদি আমরা হেল্ড আপ করে দিতে পারি, আমরা যদি এটাকে একটু কন্ট্রোল ওয়েতে রেপ্লিকেট করতে পারি, তাহলে সেকেন্ড উইকে গিয়ে যে সমস্ত কমপ্লিকেশন, অর্গান ফেলিওর বা দিস এটা আর হবে না। সেই কারণে উনি কিন্তু আমাকে রেমডেসিভির স্টার্ট করতে বললো এবং আমি ডক্টর সাজ্জাদের মতো আমি রেমডেসিভির এবং প্লাক্সন স্টার্ট করেছি। তো আমার মনে হয় আমি ডে 3 থেকে আই ফিল বেটার। আমার জ্বর নাই, কোনো কাশি নাই, কোনো মরবিডিটি নাই, মানে কোনো কিছু আমি ফিল করছি না। আজকে আমার 10 to 11 ডে আমি বাসাতে আছি, রেমডেসিভির আমি বাসাতেই নিয়েছি, আমি হসপিটালে যাইনি। আমার
হোম কোয়ারেন্টাইন বলো, আইসোলেশন বলো, যেটা বোঝায় আমার মনে স্ট্রিক্টলি হয় মেনটেন করছি। তোমারটা খুব মাইল্ড ভাবে এখনো আছে, যেটা মনে হয় যে খুব আশা করবো যে তুমি এরকমই থাকবে এবং কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আস্তে আস্তে হয়তো তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের মাঝে আবার সুস্থ ভাবে ফিরে ইনশাল্লাহ, আসবে। আমি সেটা মনে হ্যাঁ, করি 14 দিন পরে গিয়ে আমি হয়তো আর আরেকটা স্যাম্পল দিব। সাগর কিছু একটা বলছিলে, কারণ ঠিক আমরা তো আছে সাগর। কোশ্চেনে চলে যেতে চাই, অনেক অনেক ওকে বন্ধুরা অপেক্ষা করছে তোমার ওকে কথাটা শুনে তারপর চলে যাবো। ধন্যবাদ সাবুক। সাবুক হচ্ছে যে আমাদের সহযোগী অধ্যাপক নাক কান গলা হিসেবে কাজ করছে একটা মেডিকেল কলেজে। আমরা এখন হচ্ছে পরিচিত হই। ডক্টর মুশফিক, তুমি কি শুনতে পাচ্ছ? মুশফিক ডক্টর একটু মুশফিক, মাইক্রোফোনটা অন করে নিতে হবে, মিউট। ডক্টর মুশফিক, তুমি তোমার পরিচয়টা দাও। তুমি তুমি স্পেশালিস্ট, তুমি কোথা থেকে বলছো? মাইকটা আনমিউট করে বলো, তারপর পরে আমরা কথা বলি। একটু পরিচয়টা দাও এখন, পরে আমরা তোমাদের সাথে কথা বলবো। তোমার তোমার মাইক মুশফিক আনমিউট করো। তোমার মাইক্রোফোনটাকে আনমিউট করে নিতে হবে। আজকে সবারই আমাদের মনে হচ্ছে আমরা সবাই এত এক্সাইটেড, সব এত বন্ধুরা একসাথে, সবাই ভুলে যাচ্ছি মাইক্রোফোন। আনমিউটেড। হ্যাঁ, এখন ঠিক আছে, শুনতে পাচ্ছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্পেশাল সাগরকে, ডাক্তার সাগরকে আমাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করানোর জন্য। তো পুরা বিশ্ব মানে শরণার্থীকালের বলা যায়, আসলেই শরণার্থীকাল থেকে এই যে মহামারী, এর চেয়ে বড় মহামারী মানব প্রজাতি ফেস করে নাই, এবং আমরা ডাক্তাররা সেই মহাযুদ্ধের এক একজন সৈনিক। তো তো আমরা এই মুহূর্তে আমার ফিলিংস হচ্ছে যে আমি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আজকে আমি সুস্থ আছি, জীবিত আছি, আমি কাজ করতেছি। আমি মুশফিক চৌধুরী, আমি নিউ ইয়র্কের একটা হাসপাতালে, টার্সিয়ারি লেভেল একটা হাসপাতালে আমি ইন্টারনাল মেডিসিনে কাজ করি। তো I have experienced the worst heat of corona in the world. তো একদিনে সর্বোচ্চ মৃত্যু হয় 4,000 4,500-এর মতো, বিশ্বে এটাই সর্বোচ্চ রেকর্ড। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ডে 1 টু টিল টুডে আমার হাসপাতালে শুরু হয় 1-2 করে রোগী আসা। দ্যাট টাইম উই আর ইগনোরিং, ওকে এটা ফ্লু লাইক সিমটম, এটা ঠিক হয়ে যাবে, এটা কিচ্ছু না, ইগনোর করো। তখনও এফডিএ বা সিডিসি কোনো গাইডলাইন নিয়ে আসে নাই। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শুরু হইলো সংখ্যা বাড়া, মার্চ এপ্রিলের দিকে শত শত মৃত্যু, এপ্রিল মের দিকে হাজার হাজার মৃত্যু। তো এই বিগিনিং থেকে আজকে এন্ড, আজকে হচ্ছে এপ্রিল 10 of 2021, অলমোস্ট 14 to 16 month of corona we are combating. বাট এই যে আমার বন্ধু বান্ধবরা আজকে অসুস্থ কথা বললো, কিন্তু দুঃখের সহিত, বেদনার সহিত, অসহায়ত্ব নিয়ে বলতে হয় এখনো পর্যন্ত কোনো চিকিৎসা কিন্তু ডকুমেন্টেড চিকিৎসা না, সবগুলারই নাম হচ্ছে ইনভেস্টিগেশনাল ট্রিটমেন্ট। কেউ আজ পর্যন্ত কোনো গাইডলাইন বলে না যে এটা ট্রিটমেন্ট। এই রেমডেসিভির, এই টসিলিজুম্যাব, যত কিছু সবই ইনভেস্টিগেশনাল, আন্ডার ট্রায়াল, এভরিথিং আন্ডার ট্রায়াল। তো প্রতিষেধক ভ্যাকসিন ইজ দেয়ার, বাট ট্রিটমেন্ট ইজ নট স্টিল দেয়ার। আমি যেটা সবচেয়ে অসহায় ফিল করি যে ইট হ্যাজ বিন লং টাইম, দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ইয়েট, উই ডোন্ট নো হোয়েন দেয়ার উইল বি ট্রিটমেন্ট। তো করোনার সাথে আমাদের আরো অনেক দীর্ঘদিন বসবাস করতে হবে, আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে। আর আমার এক্সপিরিয়েন্স এই আমার 2 সপ্তাহ আগে আমার একটা 22 বছরের ছেলে, আমার ছেলে না, 22 বছরের একটা রোগী আমার, সে মারা যায়। মারা যাওয়ার 1 ঘন্টা আগে তার সাথে আমার কথা হয় এই করোনা নিয়ে। তো আমি যেটা বলি যে there are some risk factor for which you can acquire severe disease, but across the board anyone can get severe disease. That is the baseline. Anyone can severe disease, but একটা one box of people are at high risk. That does not mean যে young, আমার ডায়াবেটিস নাই, আমার হাইপারটেনশন নাই, আমার সিভিয়ার হবে না, আমার ক্রিটিক্যাল ইলনেস হবে না, তা না। তো যখন ওইসব রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে যে ডক্টর shall I die, তো আমরা বলি yes my brother, so shall I. এই অবস্থা নিয়ে আমরা আছি। তো আমি আমার প্রতিষ্ঠানের নিয়ম নীতির কারণে অনেকগুলো চিকিৎসা নিয়ে আমি ডিরেক্টলি স্পেসিফিক ট্রিটমেন্ট নিয়ে আমি কথা বলতে পারি না, বা কথা বলার অনুমতি আমার নাই যে রেমডেসিভিরের কি রোল,
ডেক্সামেথাসোনের কি রোল বা ইন্টারলিউকিন 6 ইনহিবিটরের কি রোল, আমরা ইউজ করি কিনা না, আমরা কনভালেসেন্ট প্লাজমা দেই কিনা না, আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি দেই কিনা না, এগুলো আমি স্পেসিফিক হয়তো আনসার দিতে পারবো না, বাট ওভারঅল অনেকগুলো কোয়েশ্চেন আছে। আমি যে কোনো ওভারঅল কোয়েশ্চেন আনসার করার জন্য আমি আমি আই উইল বি হ্যাপি টু আনসার অল দোজ কোয়েশ্চেন ইফ ইট কাম অ্যাক্রস। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, ধন্যবাদ মুশফিক তোমার। ধন্যবাদ। ওকে, আমরা সাগরের কাছে চলে যাচ্ছি আবার। সাগর বল। হ্যাঁ, আমিন তুমি কি আছো? ডক্টর আমিনুর রহমান কি আছো? তুমি কি একটু কথা বলবা? শুনতে পাচ্ছ? আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি ডাক্তার জাকির যুক্ত হয়েছে, হ্যাঁ, ডাক্তার কামরান বাসেদ আছে, কিন্তু ওকে, আমিনুরকে আমি দেখতে পাচ্ছি না এখনো। হ্যাঁ দেখতে পাচ্ছি। ডক্টর রুমি, রুমি কি আছো? আমিনুরের মাইক্রোফোন অফ আছে। রুমি এখনো আসেনি। ডক্টর জাহিদুল হাসান রুমি আছে। আছে, রুমি আছে, জালালউদ্দিন রুমি। দেখতে হ্যাঁ, আমি পাচ্ছি। আছি। আচ্ছা রুমি আচ্ছা, হ্যাঁ। তোমার একটু তোমার পরিচয়, তোমাকে সবাই আমরা চিনি, এই ফোরামে সবাই অনেক ভালো চেনে, অনেক তুমি হচ্ছে যে সাপোর্টটা দাও, তারপর একটু জাস্ট তোমার পরিচয় দাও, আমরা পরবর্তীতে আলোচনায় ডেফিনেটলি তখন হচ্ছে যে সৌমি তোমার সাথে আমি একটু স্পেসিফিক কিছু কোশ্চেন গাড়িতে করব। আছি। হ্যাঁ, ভিডিওটা অফ থাকবে। তোমার পরিচয়টা দিয়ে দাও, আমি অসুবিধা নেই। আমি ডাক্তার জালালউদ্দিন মোহাম্মদ রুমি, এই টেটের একজন মেম্বার। আমি বেসিক্যালি বর্তমান পরিচয়, আমি নিউরোসার্জন। আমি কাজ করছি সরকারিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে, এবং আমি জেনারেলি সবাইকে যেটা বলছি যে যে কেউ যে কোনো প্রয়োজনে নিউরোসায়েন্সের 529 নাম্বার রুমে আমি আছি, আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর প্রাইভেট প্র্যাকটিস করি বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালে, সেখানে অপারেশন করি এবং রোগী দেখি। আর হচ্ছে গিয়ে এতটুকুই। অনেক ধন্যবাদ রুমি, তুমি আমাদের সাথে থাকো, তোমার কাছে আমরা পরে আসবো। এরপরে আমরা কার কাছে যাবো সাগর? আমরা হচ্ছে জাকিরের কাছে যাই। জাকির আমাদের স্বাস্থ্যসেবা ঘরে অন্যতম 2-3 জনের নাম বললে একজন, যার সাথে হচ্ছে যে পরিকল্পনা। আমি আর একটু এখানে অ্যাড করি, আমার যখন যেই সমস্যা হয় আমি কিন্তু জাকিরকে মেসেজ করে অথবা ফোন দিই, বুঝছো? তো জাকির হচ্ছে প্রচুর সাহায্য করে। আমার মনে হয় আমাদের এই সারা বাংলা 88 সব বন্ধুরাই চিনে রাখো জাকিরকে, যে জাকির আসলে বিরক্ত হয় না। আমি দেখি যখনই আমরা যে প্রয়োজনে চাই, জাকির চেষ্টা করে যথাসাধ্য। তো সাগর যেটা ঢোকা বলছি, লাগবে না, তুমি ওই যে ধন্যবাদ সুমি। আসলে একটু বেশি বলে ফেললা, চেষ্টা করি বন্ধুদের কোনো কাজে আসতে পারাটা একটা অনেক বড় কিছু আমার কাছে। এছাড়াও আসলে আমার সাবজেক্ট রিলেটেড বা অ্যালাইড যদি কিছু থাকে, অথবা ইন জেনারেল কোনো হেল্পও যদি আমি কারো কাছ থেকে কেউ যদি সিক করে, আমি চেষ্টা করি অন্তত কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করা। তো আসলে আমি একটু পরে জয়েন করলাম, কারণ হচ্ছে যে আমি ওই আমার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটা মিটিং ছিল প্রিন্সিপাল স্যারের সাথে সব টিচারদের। ওই যেহেতু কোভিড পরিস্থিতি আবার খারাপ হয়ে গিয়েছে, আমরা তো ভাবছিলাম যে হয়তো বা ফিজিক্যাল ক্লাসগুলো নেওয়া সম্ভব হবে, তো সেটা হচ্ছে না। আবার জুমে কিভাবে ক্লাস নেওয়া যায় সেই মিটিং এ আসলে ছিলাম, সেখান থেকে আসলে একটু পরেই জয়েন করলাম। তো যেটা হচ্ছে যে আজকে অনেকেই আছে এখানে। তো কোভিড পরিস্থিতি তো আসলেই খারাপ, এটা সবাই আমরা জানছি, এবং সেটা কেন খারাপ এটা অলমোস্ট আমরা সবাই জানি। আসলে যেটা হচ্ছে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, যেটা আইসিডিডিআরবির যে কোনো স্টাডি বা যে কোনো নিউজকে এটা আমরা মেনে নেই, কারণ এটার একটা ইন্টারন্যাশনাল রেপুটেশন অবশ্যই আছে। সারা পৃথিবীর যে কোনো জায়গায় এই আইসিডিডিআরবির রিপোর্ট বলি, ওদের স্টাডি বলি, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য। বাংলাদেশের দুইটা জায়গার রিপোর্ট সাধারণত গ্রহণযোগ্য হয় বাইরে, সেটা হচ্ছে আইসিডিডিআরবি আর একটা হচ্ছে যে মানে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি। তো জায়গায় তো যেটা হচ্ছে যে আইসিডিডিআরবি তো বললোই যে সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটার প্রিডোমিনেন্টলি এখন ইনফেক্ট করছে অলমোস্ট 80%, যেটা গত মাসে মানে মার্চের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে ওদের যে স্টাডি আছে অনেকগুলো রোগী নিয়ে, এর মধ্যে দেখা যায় যে প্রায় 80% হচ্ছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। এখন এটা আমরা অনেকেই জানি বা অলমোস্ট সবাই জেনেছি যে ইউকে ভেরিয়েন্ট এবং সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এই দুটো হচ্ছে 70% মোর কন্টাজিয়াস। অনেকে এটা 70 গুণ মনে করে, আসলে ব্যাপারটা না, 70 গুণ না, এটা হচ্ছে
যদি উহান বা চায়না ভেরিয়েন্ট যেটা ছিল সেটা যদি 100 জনকে ইনফেক্ট করতে পারে একই সময়, এটা 170 জনকে করবে, ব্যাপারটা এরকম। তো যাক, ইনফেকশন অনেক বেশি হচ্ছে, এবং সবচেয়ে প্রবলেমটা হচ্ছে যে আগে যেটা দেখা যেত যে ইয়াংদের বা বাচ্চাদের হতো না, এবার কিন্তু একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে যে 18 বছরের নিচের অনেক বাচ্চাও এফেক্টেড হয়েছে, এবং এগুলো ডকুমেন্টেড। যেমন আজকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তো ওর ফ্যামিলির অনেকগুলো বাচ্চা টেস্ট করিয়ে দেখতে পারলো যে জ্বর ছিল বা কাশি ছিল, এবং অলমোস্ট সবারই যেটা ছিল যে কোভিড পজিটিভ ছিল। যদিও বাচ্চাদের ফেটালিটি স্টিল কম, কিন্তু এবার ইয়াংদেরও বেশি হচ্ছে, এবং ইয়াংরাও অনেকেই ফেটাল হয়ে যাচ্ছে। তো যেটা আরেকটা প্রবলেম। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা আবার তোমার কাছে আসব। আমি ওকে। একটু আমাদের বন্ধু আরিফের কাছে যেতে চাচ্ছি। ডাক্তার আরিফ, তুমি যদি একটু বলতে, আমি একটু প্রশ্ন শুরু করতে চাই, কারণ অনেক প্রশ্ন চলে আসতেছে অলরেডি, বুঝছো তো। ওকে। আমাদের তো সময় কম, আমরা আবার একটু একটু করে সবার কাছ থেকে শুনবো। তো আরিফের কাছে একটু আমার প্রথম প্রশ্ন, ডক্টর আরিফ, যে যদি একটু বলতে যে কখন আরটিপিসিআর টেস্টটা ভুল হতে পারে বা ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে, এটা যদি একটু বলতেন। আরটিপিসিআর আমরা জানি এটা হাইলি একটা সেনসিটিভ এন্ড স্পেসিফিক among the all টেস্ট, মানে যতগুলো টেস্ট আছে আমরা অ্যান্টিজেন টেস্ট করি, অ্যান্টিবডি এখনো কোভিড ডিটেকশনের জন্য রিকগনাইজ না। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকা যেটা যে দুটো টেস্ট রিকমেন্ডেড করে, এর মধ্যে একটা আরটিপিসিআর আর একটা হচ্ছে কোভিড অ্যান্টিজেন। কোভিড অ্যান্টিজেন নিয়েও অনেক ফলস নেগেটিভ এটা বেশি, কিন্তু আরটিপিসিআর এর ফলস নেগেটিভটা অনেকটা কম। আমরা সাধারণত আমরা সবাই জানি 70 থেকে 73 বা 74-5% সেন্সিটিভিটি আছে এটা। মানে কোনো পেশেন্ট যদি সাসপেক্টেড কোভিড হয় বা তার সাইন সিমটম থাকে, তার কোভিডের সব লক্ষণই আছে, কিন্তু তার আরটিপিসিআর নেগেটিভ হতে পারে জীবাণু থাকা সত্ত্বেও 30%, মানে অ্যাভারেজে। এখন ফলস নেগেটিভের কতগুলো প্রেক্ষাপট আছে। আমরা জানি যে ভাইরাস দ্বারা যখন এফেক্টেড হয়, এক্সপোজার হওয়ার বা সিমটম ডেভেলপ করার 3 থেকে 5 দিনে ভাইরাল শেডিংটা বেশি হয়, 3 থেকে 5 দিনের মধ্যে। তারপরে কিন্তু ভাইরাল শেডিং যেটা আমরা ওরোফ্যারেঞ্জিয়াল মানে মুখগহ্বর, নাসারন্ধ্র, এখান থেকে যে স্যাম্পলটা নেই, 3 থেকে 5 দিন হচ্ছে বেস্ট টাইম। এর আগে যদি নেওয়া হয় বিগিনিং, আমার সিমটম হলো আমি একদিনের মধ্যেই বা তারপরের দিনে গিয়েই আমি স্যাম্পলটা দিয়ে দিলাম, এখানে একটা ফলস নেগেটিভ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আরেকটা ফলস নেগেটিভ হতে পারে যে কোনো পেশেন্টের যে স্যাম্পল কালেকশন করছে তার এডিকুয়েট স্যাম্পলটা নিচ্ছে না, কোন রকম টাচ করে চলে আসতেছে যেখান থেকে স্যাম্পলটা নেওয়ার কথা। এডিকুয়েট স্যাম্পল না নিলে সেটা ফলস নেগেটিভ হতে পারে। আরেকটা হচ্ছে যদি তোমার ইনফেকশন হওয়ার বা সিমটম দেখা দেওয়ার 5 থেকে বা বেশি দিন হয়ে যায়, তখন ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি। অপটিমাম টাইম মানে পারফেক্ট টাইম হচ্ছে তোমার সিমটম দেখা দেওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে আরটিপিসিআর করলে সেটার সেন্সিটিভিটি বা পজিটিভ রেজাল্ট টেস্টটা পাওয়ার সম্ভাবনা বেশি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি ডাক্তার মুশফিকের কাছে যেতে চাচ্ছি, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ইউএসএ থেকে। মুশফিক, যদি বলো গুরুতর কোভিড-19 এর ক্ষেত্রে আর কি কি সমস্যা দেখা যেতে পারে, মানে অনেক সমস্যা তো অনেকের আমরা শুনলাম, আর কি কি হতে পারে? কোশ্চেনটা আবার করবা? ধরো এই কোভিড-19 এর তো আমাদের অনেকের অনেক কিছু যে বললো যে একটু মানে মানে সমস্যা হচ্ছে, নানা রকম সমস্যা ফেস করছে। যখন গুরুতর কোভিড-19 এর ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে, মানে কি কি প্রবলেম হতে পারে, পেশেন্ট ফেস করতে পারে? আচ্ছা, তুমি মানে কোশ্চেনটা নিশ্চয়ই মানে তুমি জানতে চাচ্ছ কি কি কমপ্লিকেশন। কমপ্লিকেশন যদি আমি এইভাবে শুরু করি, সবচেয়ে মেজর কমপ্লিকেশন হচ্ছে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। একটা পেশেন্টের ট্রপোনিন ভেরি হাই হয়ে যায়। ট্রপোনিন হাই হওয়া, ট্রপোনিন হচ্ছে যে কার্ডিয়াক সেলের ইনজুরির একটা বায়োমার্কার। তো ট্রপোনিন হাই হয়ে যায়, আমরা দেখছি অ্যাটলিস্ট 10 to 30% পেশেন্টের ট্রপোনিন হাই হয়ে যায়। এই ট্রপোনিন হাই হওয়া কিন্তু কোভিড পেশেন্টের ক্ষেত্রে এই মায়োকার্ডিয়াল ইনজুরি, আমরা যেটা বলি মায়োকার্ডিয়াল ইনফাকশন, তা কিন্তু নয়। এটা সাধারণত হাইপোক্সিয়া
হাইপোক্সিয়ার জন্য হয়, কোভিড কার্ডিওমায়োপ্যাথির জন্য হয়, কোভিড মায়োকার্ডাইটিসের জন্য হয়, রাইট হার্ট স্ট্রেইনের জন্য হয়। তো নাম্বার 1। নাম্বার 2, এরিথমিয়া, অ্যাবনর্মাল হার্টবিট। অ্যাবনর্মাল হার্টবিট 5 to 20% হসপিটালাইজ পেশেন্টের দেখা যায়। আর ওই যে বললাম যে ট্রোপোনিন হাই হয়ে যাওয়া, এটা অ্যাটলিস্ট 10 to 30% পেশেন্ট হসপিটালাইজ পেশেন্টগুলো দেখা যায়, কিন্তু আউট পেশেন্টের এইসব কমপ্লিকেশন কম হয়। থার্ড বাট মোস্ট ইম্পর্টেন্ট সিমটোমেটিক কমপ্লিকেশন কার্ডিওভাস্কুলার হচ্ছে সিমটোমেটিক হার্ট ফেইলার। কাদের হয়? সাধারণত যাদের একটা নোন ও ডায়াগনোজ হার্ট ডিজিজ ছিল, যেমন করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ, অথবা ছিল না কিন্তু এই অ্যাকিউট স্ট্রেসের সময় ওই ডিজিজগুলো ডিকম্পেনসেট হয়। এই তিনটা জিনিস। তারপরে আসি আমরা নিউরোলজিক্যাল কি কি কমপ্লিকেশন হয়। মোস্ট ইম্পর্টেন্টলি এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, তারপরে কিডনির তো সমস্যা হয়, অ্যাকিউট কিডনি ফেইলার হয়, এটা সিভিয়ার অ্যাকিউট কিডনি ফেইলার হয় যাদের এগুলো শকের কমপ্লিকেশন হিসাবে। তারপর আমি সিকোয়েন্সিয়ালি আসি যে রেসপিরেটরি কি কি হইতে পারে মোস্ট সিভিয়ার কমপ্লিকেশন। যে সবাই জানে যে কোভিড একটা হচ্ছে রেসপিরেটরি ইলনেস, তো হাইপোক্সিক রেসপিরেটরি ফেইলার হয়, সিভিয়ারলি শক হয়, মাল্টি অর্গান ড্যামেজ হয়, ইনক্লুডিং তুমি যেটা বললা যে কিডনি ইনজুরি হয়। তারপরে আরেকটা ফ্যাটাল এবং যেটা ওয়ান অফ দ্য কিলার, যেটা না বললে না হয়, যে রক্ত জমাট বেঁধে যায়, এক্সটেন্সিভ ডিবিটি হয়, অনেক ইন্টারনাল ব্রেইনগুলোতে রক্ত জমাট বেঁধে যায়। তারপরে এই রক্ত জমাট বাঁধা থেকে স্ট্রোক হয়, এই রক্ত জমাট বেঁধে থেকে হার্ট অ্যাটাক হয়, মানে এমআই হয়, এবং আই হ্যাভ সিন ওয়ান পেশেন্ট লিম্ব ইস্কেমিয়া হয়ে অ্যাম্পুটেশনের পর্যায়ে পর্যন্ত যেতে হয়েছে। এইগুলো হচ্ছে ওভারঅল মোস্ট dreaded complication we faced. Good news is that এইসব কমপ্লিকেশন গুলা সাধারণত সিভিয়ার পেশেন্ট যারা হসপিটালাইজ তাদের ক্ষেত্রে আমরা দেখেছি। ওই আউট পেশেন্টদের সাধারণত এই কার্ডিয়াক কমপ্লিকেশন, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, কোয়াগুলেশন কমপ্লিকেশন, এগুলা রেয়ার এবং অলমোস্ট নট দেয়ার। Did I answer your question? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ মুশফিক, তোমার কোশ্চেনে মানে অ্যান্সার খুব সুন্দর করে দিয়েছো। আমি এবার যেতে চাচ্ছি কিডনির যখন কথা হলো, আমাদের বন্ধু আছে আমাদের সাথে আর কাছে, আর রুমি কি আছো? রুমির কাছেও আসবো একটু। তুমি কি আছো এখন? রুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি একটু যদি নিউরো আমি কোভিড-19 রোগীর ক্ষেত্রে কি কোনো জটিলতা হতে পারে? ধরো যদি হয় তাহলে কি এর ব্যবস্থাপনাটাও কি করতে হবে আমাকে? কোভিডের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। কোভিডের পেশেন্টদের যেটা হতে পারে, কোভিড তো আসলে একটা সিস্টেমিক এফেক্ট হয়। এই এফেক্টের কনসিকুয়েন্স হিসাবে নিউরোলজিক্যাল প্রবলেমও হয়। যেমন একটি হচ্ছে যে তার ব্লাড কোয়াগুলেশন সিস্টেম এলোমেলো হয়ে যায়, রক্ত জমাট বাঁধার যে সিস্টেমটা আমাদের শরীরে আছে সেটি এলোমেলো হয়ে যায়, এবং এর কারণে স্ট্রোক হতে পারে, এবং দুই ধরনের স্ট্রোক হতে পারে। রক্তক্ষরণ হয়ে হেমোরেজিক স্ট্রোক হতে পারে, আবার ইসকেমিক স্ট্রোক হতে পারে। এটা হচ্ছে একটি। আরেকটি হচ্ছে যে কোভিডের কারণে এনসেফালাইটিসের রিপোর্ট আছে, বেশ কিছু রিপোর্ট এসেছে যে এনসেফালাইটিস হয়েছে কোভিডের পেশেন্টদের, কোভিডের পরবর্তী সিকুয়েলি হিসাবে। আর একটি হচ্ছে যে কোভিডের যে মেটাবলিক রিঅ্যারেঞ্জমেন্ট হয় সেটার কারণে এনসেফালোপ্যাথি হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ট্রিটমেন্ট অ্যাজ ইউজুয়াল, স্ট্রোকের ট্রিটমেন্ট যেমন তেমনই হবে, এনসেফালাইটিসের ট্রিটমেন্ট যেমন তেমনই হবে, এই আর কি। আচ্ছা, আমি এবার যেতে চাই ডক্টর মাকসুদুর রসুল ওর কাছে, যে কোভিড-19 রোগীর ক্ষেত্রে কিডনির জনিত জটিলতাগুলো কি কি, আর এটার ব্যবস্থাপনা কি, এর জন্য কি মানে কি করতে হবে যদি তো মাইক্রোফোনটাকে আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ।
উপস্থিত সারা বাংলা অষ্টআশির প্রাজ্ঞ বন্ধুরা এবং দূরের এবং কাছের বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি যেটা বলতে চাই যে কোভিড নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে। যারা আমাদের নন ডক্টর বন্ধু আছে তারাও একেবারে যে জানে না তা না, ভালোই জানে। তারা আজকে অনেক বিশেষজ্ঞ ডাক্তার তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছে। তো আমার উপর যে দায়িত্ব অর্পিত হলো সেটা হচ্ছে যে কিডনি সম্পর্কিত বিষয়ে কিছু কথা বলা। তো এক পরিসংখ্যানে দেখা গেছে যে কোভিড জনিত কারণে কিডনি সমস্যার হার অনেক বেশি, যদিও এটা ব্রেইন, হার্ট, লাংসের কমপ্লিকেশনের মতো এতটা হাইলাইটেড হয়নি। এই জন্যে যে লাংসের সমস্যাটা মানুষকে খুব দ্রুতই মৃত্যু মুখে ফেলে দেয়, হার্টের সমস্যাটা আর কি, যার কারণে ওইগুলোর উপরে খুব বেশি হাইলাইট হয়েছে। কিডনির সমস্যাটা, যেটা আমি কিডনি বিশেষজ্ঞ হিসেবে এবং একই সাথে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে একটা টারশিয়ারি লেভেল হসপিটালে কাজ করছি, শত শত হাজার হাজার পেশেন্ট এখানে আমাদের দেখার সুযোগ হয়েছে, মৃদু, মধ্যম এবং অত্যন্ত মুমূর্ষু আক্রান্ত রোগীদেরও। তো আমাদের কিডনি যে সমস্যাটা হয়ে থাকে সাধারণত সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি পেশেন্টের ক্যাটাগরি হিসেবে এবং ভাগ করি রোগের ক্যাটাগরি হিসেবে। যেমন কিডনিতে সমস্যা কাদের বেশি হবে, এটা একটা খুব কমন কোশ্চেন আমাদের রোগীরা প্রায় আমাদের করে থাকে। তো আমরা যাদের বলি যে যাদের ইতিমধ্যে অন্য কোনো রোগ নেই, বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, হার্টের ডিজিজ, অথবা আগে থেকেই সামান্য কিডনি রোগ ছিল, এই ধরনের যারা ব্যক্তিবর্গ তারা সাধারণত কোভিড আক্রান্ত হলে পরে আবার পরবর্তীতে ওই কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই যে হঠাৎ যে কিডনি বিকলাঙ্গ যে বিষয়টা আমরা বলি, বিকল হয়ে যাওয়া, হঠাৎ কিডনি বিকল হয়ে যাওয়া, বা আমরা আমাদের মেডিকেল টার্মিনোলজিতে আমরা বলি যে অ্যাকিউট কিডনি ইনজুরি। তো সেই অ্যাকিউট কিডনি ইনজুরির আসলে অনেক ধরনের কারণ, অনেক কারণে হয়ে থাকে, অনেক ভাবে হয়ে থাকে। এটাকে আমাদের টার্মিনোলজিতে আমরা প্যাথোজেনেসিস বলি। তো আমার মনে হয় যে প্যাথোজেনেসিসের আলোচনাটা সবার জন্য সুখকর হবে। তো আমি একটা গড়পড়তা ভাবে বলে যাই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। যেমন অ্যাকিউট কিডনি ইনজুরি মানে হচ্ছে যে হঠাৎ করে ইউরিন কমে যাওয়া, অথবা হঠাৎ করে একেবারেই ইউরিন কমে যাওয়া, অথবা হঠাৎ করে যে কিডনি যে সমস্ত বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয় সেগুলো বের করতে না পারার কারণে যে ক্রিয়েটিনিন নামক একটা কেমিক্যাল বেড়ে যায়, এইগুলোকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলে থাকি। তো কারণ হিসেবে আমরা যেগুলো পাই, আমার নিজেরও একটা স্টাডি আছে এটার উপরে, একটা 470 স্যাম্পল সাইজের উপরে গত ফার্স্ট ওয়েভে আমি করেছিলাম। তো সেটাতে আমি পেয়েছি যে প্রায় 21% পেশেন্ট কোনো না কোনো ভাবে অ্যাকিউট কিডনি ইনজুরিতে আক্রান্ত হয়েছে। এছাড়াও অ্যাকিউট কিডনি ইনজুরির যে একটা ধারণামূলক সংজ্ঞা আমি বললাম, এটা ছাড়াও কিডনি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া, এই ধরনের অনেক সমস্যা, বেশ অনেক সমস্যাই আমরা পেয়েছি। তো অ্যাকিউট কিডনি ইনজুরির বিভিন্ন কারণের, যেটা কমনলি যে কারণগুলো আমরা বলে থাকি যে কোনো কারণে যদি শরীরে প্রচন্ড রক্ত শূন্যতা হয়, অথবা কোনো কারণে যদি পানি শূন্যতা হয়, অথবা যদি হার্ট ফেলিওর হয়, তাহলে এক ধরনের কিডনি ইনজুরি হয়। আবার কিডনি ইটসেলফ বা কিডনির ভিতরের কোনো রোগের কারণে যদি কোনো সমস্যা হয়ে যদি কিডনি এই ফাংশনগুলো করতে না পারে, তখন সেটা এক ধরনের কিডনি। তো কোভিড এর কারণে এই যে প্রচন্ড রকম পানি শূন্যতা, মূলত আমি বলবো
পানি শূন্যতাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বিকজ আমরা যে সমস্ত পেশেন্ট ডে 1-এ পেয়েছি, মডারেট টু সিভিয়ার টু ক্রিটিক্যাল পেশেন্ট, এই ধরনের পেশেন্ট যারা আমরা ডে 1-এ পেয়েছি, আমার একটা বড় অবজারভেশন হচ্ছে যে বেশিরভাগ পেশেন্টই পানি শূন্যতায় ভুগছিল। এবং এই পানি শূন্যতার কারণ দুটা কারণ। একটা হচ্ছে যে পেশেন্ট খুব অসুস্থ থাকে, তার খাওয়ার রুচি একেবারেই চলে যায়, আমরা যেটাকে বলি অ্যানোরেক্সিয়া বলি আমরা, খাওয়ার রুচি একেবারেই চলে যায়, সে কিছুই খেতে চায় না। এবং এই অসুস্থতা অবস্থায় বেশিরভাগ মানুষই দেখি না করে 2-3 দিন 4 দিন পার করে ফেলে। বিশেষ করে যারা প্রথমেই সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়ে যায়, সেই ধরনের রোগীদের বেলার কথা আমি বলছি। তো দেখা যায় যে পানি শূন্যতা একটা খুব বড় কারণ। এছাড়াও কোভিড জনিত কারণে কিডনি সেলফের যে ইনভলভমেন্ট, কিডনি ইনজুরি করে, বিভিন্নভাবে কিডনি ইনজুরি করে, সেই জটিল আলোচনা আমি গেলাম না, সেটা একটা কারণ। তো পরিসংখ্যানে দেখা গেছে যে পানি শূন্যতা বা রক্ত শূন্যতা বা হার্ট ফেলিওরের কারণে যে কিডনি ইনজুরি হয়, সেটা কোভিড জনিত কারণে কিডনি সেলফের যে ইনজুরির কারণে যে কিডনি ইনজুরি হয়, সেটা প্রায় মোটামুটি সমান, প্রায় 50-50% এরকম। তাহলে এই যে অ্যাকুট কিডনি ইনজুরি হলে এটা পরবর্তীতে সিকিউরিটি হিসাবে দেখা গেল যে কোভিড ভালো হয়ে গেছে কিন্তু কিডনি ইনজুরি আর ভালো হয়নি। সেটা যখন 3 মাস অতিক্রান্ত হয়ে যায় তখন সেটাকে আমরা ক্রনিক কিডনি ইনজুরি বলি বা ক্রনিক কিডনি ডিজিজ। তো এই আমাদের কাছে যে 1 বছরের মধ্যে অনেক রোগী এসেছে যারা পরবর্তীতে দেখা গেছে যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা মূল বিষয়। আর ট্রিটমেন্ট মোরলেস একই রকম, অন্য যে সমস্ত কারণ এই ধরনের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, সেই কারণ যাই হোক না কেন, ট্রিটমেন্ট মোটামুটি খুব কাছাকাছি ধরনের, এক্সেপ্ট কিডনি জনিত কারণে যে কিডনি ইনজুরি, সেটার ট্রিটমেন্টে অনেক কিছুটা পার্থক্য আছে। তো আমি সবার জন্য যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা উল্লেখ করলাম ইতিমধ্যে যে পানি শূন্যতার কারণে কিডনি ইনজুরি হচ্ছে, অথবা যত্রতত্র ওষুধ ব্যবহারের কারণে কিডনি ইনজুরি হচ্ছে। বিভিন্ন রকমের ওষুধ নিজেই খেয়ে ফেলতেছে, বিভিন্ন এটা ওটা শুনে, কবিরাজি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, হার্বাল ওষুধ, বিভিন্ন রকম আমাদের ওষুধ রোগীরা বাসায় বসে খেয়ে ফেলতেছে। এই সমস্ত কারণে কিন্তু অনেক সময় কিডনি ইনজুরি হচ্ছে। তো আমি যেটা বলবো সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে বাসায় যদি কোভিড আক্রান্ত রোগী থাকে, তাকে চেষ্টা করতে হবে সে যেন প্রচুর পরিমাণে পানি খায় বা অন্যান্য তরল পদার্থ বা যে কোনো ধরনের তরল জাতীয় খাবার বেশি খায় অন্যান্য খাবারের সাথে। আর যারা মানে বাসায় আনা যাচ্ছে না, হসপিটালে ভর্তি করা যাচ্ছে না, এমন যখন একটা সিচুয়েশন, তখনও চেষ্টা করতে হবে যে সে যদি একেবারে অজ্ঞান হয়ে না যায়, তাহলে তাকে কোনো না কোনো ভাবে তরল পদার্থ খাওয়ানো, যাতে করে তার এই আমরা যেটাকে বলি প্রিরেনাল অ্যাকিউট কিডনি ইনজুরি বা এই পানি শূন্যতার কারণে বা রক্ত শূন্যতা বা এইসব কারণে কিডনি ইনজুরির প্রবণতা কমে আসবে বলে আমার বিশ্বাস। তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দর করে আসলে অনেক কিছু বলে ফেললে। মানে আমার কাছে মনে হয় যারা আজকে আমাদের সাথে আছে তারা অনেক উপকৃত হচ্ছে, কারণ এতগুলো ডাক্তার বন্ধু আমাদের সাথে আছে। আমি এখন আমিনুর রহমানের কাছে যাব। আমিনুরকে আমার প্রশ্ন যে বাংলাদেশে কি কি ধরনের কোভিড-19 ভ্যারিয়েন্ট আছে এবং তা আমরা কিভাবে বুঝবো, এছাড়া কোনটা বেশি সমস্যা, একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি আমার ভিডিওটা অন করলাম না, কারণ আমি সারাদিন পর এখন বাসায় ঢুকেছি। তো আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি সেটা হলো, এখন পর্যন্ত সারা বিশ্বে 3টা ভেরিয়েন্ট নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। একটা আছে ইউকে ভেরিয়েন্ট, একটা ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, একটা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট। ইউকে ভেরিয়েন্টে আরেকটা নাম্বার কেন ভেরিয়েন্ট বলে। তো ইউকে ভেরিয়েন্ট যেটা আছে সেটা আমাদের দেশে এখনো করে প্রকোপ দেখা যায়নি। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রকোপ দেখা যাচ্ছে যে লাস্টে যে আইসিডি রেবি এবং আমাদের ডিজিএস এর সাথে একটা স্টাডিতে দেখা যাচ্ছে 81% হলো আপনার সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের প্রকোপ দেখা যাচ্ছে। যেটা ধারণা করা হচ্ছে যে মোস্টলি হাইলি ইনফেকশাস। এই ইনফেকশাসের জন্য জিনিসটা হলো খুব বেশি ইনফেকশাস চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং খুব দ্রুত কিন্তু অন্যরা ইনফেক্টেড হচ্ছে। তো এই সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট সম্বন্ধে
রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমাদের কোভিডে কিন্তু আগে যেমন করে রেসপিরেটরি ডিস্ট্রেস, কফ এগুলো খুব, রানিং নোজ এগুলো খুব বেশি পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন কি যে আনএক্সপ্লেইনড ফ্যাটিক, যে একটু জ্বর জ্বর লাগছে এবং জ্বরটা খুব বেশি কাউন্টেবল না, কিন্তু আনএক্সপ্লেইনড ফ্যাটিক, সে খুব আনএক্সপ্লেইনড ফ্যাটিক নিয়ার ওভার 32% ক্ষেত্রে এই আনএক্সপ্লেইনড ফ্যাটিক নিয়ে রোগীরা প্রেজেন্ট করছে। সাথে থাকছে ফিভার, সাধারণত 27% ফিভার থাকে। এরপরে লস অফ স্মেল, এই যে গন্ধ পাচ্ছে না, এরকম দেখা যাচ্ছে 20-22% পর্যন্ত গন্ধ পাচ্ছে না, এইগুলো সাধারণত খুব কমন দেখা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে কি যে পেশেন্টের ডায়রিয়া প্রেজেন্টেশন, অনেক সামান্য একটু জ্বর ছিল, জ্বরের পর ডায়রিয়া প্রেজেন্টেশন, তো এই প্রেজেন্টেশনগুলো সাধারণত সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট গুলোতে খুব বেশি দেখা যাচ্ছে। যেমন করে আমরা কিন্তু আগে কিন্তু যেটা আমরা মনে করতাম যে কোভিড হলে অবশ্যই রানিং নোজ থাকবে আর গন্ধ চলে যাবে, এবং সাথে হলো দেখা যাচ্ছে কি তাকে থাকবে, সাথে কাশি থাকবে, ফুসফুস কাশি থাকবে এবং সর্দ থাকবে। এগুলো হলো কমন, যে আগে যারা কোভিডে যে সিম্পটম ছিল এটা কমন ছিল, কিন্তু এই যে আনএক্সপ্লেইনড ফ্যাটিকনেস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সিয়াস ফর দ্য কোভিড ডায়াগনোসিস। কারণ আমরা কি করছি, প্রথম দিকে হলো পেশেন্টের সে দুর্বল লাগছে, সেগুলো ডাক্তারের কাছে আসছে না, সে যখন দেরি করে যখন আসছে, যখন তার আলটিমেটলি তার রেসপিরেটরি সিম্পটমটা অ্যাগ্রাভেট করছে অথবা তার লস অফ স্মেল হচ্ছে, সে তখন তাকে বলি করোনা টেস্ট করতে বলি। সেক্ষেত্রে দেখা যায় 7 থেকে 8 দিন চলে গেল। 8 দিন চলে যাওয়ার পর যখন তাকে টেস্ট করানো হলো, এতে কিন্তু সে সিভিয়ার ফর্মে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। সেজন্য কোভিড যদি আর্লি ডায়াগনোসিস করি, এখন তো আমাদের একটা প্রোটোকল তৈরি হয়েছে যে আমরা কোভিড হলে কি কি ওষুধ দিব, মাইল্ড হলে কিরকম দেবো, মডারেট হলে কিরকম দেবো, সিভিয়ার হলে কেমন থাকবে। এছাড়া দেখা যাচ্ছে যেহেতু সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট যেহেতু খুব বেশি ইনফেকশাস, সেজন্য আমাদেরকে অবশ্যই কিন্তু আগে আর্লি ডায়াগনোসিস করে নিলে আমাদের পরিবারের যে বয়স্ক সদস্য যিনি আছেন, এছাড়া যারা আমাদের যারা হাই রিস্ক যে ধরনের অসুখ যে পরিবারে আছে, তাদের থেকে কিন্তু আপনি আইসোলেটে থাকতে পারবেন এবং আপনি দ্রুত অন্যকে ছড়াবেন না। সেজন্য সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট সম্বন্ধে অবশ্যই আমাদেরকে কিন্তু এখন তো সচেতন হতে হবে, কারণ এই সচেতনতা থেকে কিন্তু আমাদের কিন্তু করোনা থেকে আমরা বাঁচতে পারি। আদারওয়াইজ দেখা যাচ্ছে কি যে আমরা যদি সচেতন না হই, তাহলে এই ভেরিয়েন্টের জন্য এই যে দ্রুত যে এত যে আমাদের যে এখন যে করোনার যে লোড বাড়ছে এই ভেরিয়েন্টের জন্য, কিন্তু এই করোনার সম্বন্ধে জানা যাচ্ছে যে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট কিন্তু অন্য করোনার চেয়ে ডেথফুল না, কিন্তু যেহেতু দ্রুত ছড়াচ্ছে, সাথে কোমরবিড কন্ডিশন থাকছে, তাহলে রোগীগুলো দেরি করে ডায়াগনোস করার জন্য এই রোগীগুলো খারাপের দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের অনেকগুলো বন্ধু অলরেডি প্রশ্ন করে রেখেছে, আমি একটু প্রশ্নতে যাচ্ছি, তারপর আমি আবার আমাদের বন্ধুদের কাছে আসবো। ফারজানা ওমর লিখেছে, টিকা কি 8 সপ্তাহের জায়গায় 10 অথবা 12 সপ্তাহ হলে সমস্যা হবে? আরিফ যদি একটু বলতে। কোশ্চেনটা আবার করো শুনি। লিখেছে ফারজানা ওমর, টিকা কি 8 সপ্তাহের জায়গায় 10 অথবা 12 সপ্তাহ? আমার মনে হয় 8 সপ্তাহ গ্যাপ না দিয়ে 10-12 সপ্তাহ গ্যাপ হলে কি সমস্যা হবে? এটা আমাদের দেশের গুছিয়ে লেখে না আসলে, সংক্ষেপে লিখেছে। আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আমাদের দেশে যারা আসলে নীতি নির্ধারক পর্যায়ে আছেন, যারা আমাদের দেশে জনস্বাস্থ্য বিভাগে আছে, ইমিউনোলজি ডিপার্টমেন্টে আছে, তারপরে আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, ওনারা ডিসিশন নিচ্ছে যে 8 সপ্তাহ পর আমরা দিব। কিন্তু সিডিসি যেটা কমেন্ট করেছে, বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে 12 সপ্তাহে পরে নিলে বেটার ইফেক্ট পাওয়া যাবে। এটা হচ্ছে পুরোটাই অন স্টাডি, 12 সপ্তাহ পরে নেওয়া যাবে। এখন কেউ যদি এখন মনে করো আমার সেকেন্ড ডোজের টাইম হয়ে গেছে বা এর মধ্যেই আমি করোনায় আক্রান্ত হয়ে গেছি, সেক্ষেত্রে তার জন্য রিকমেন্ডেশন অফকোর্স 4 থেকে 6 সপ্তাহ পরে তার রিকভারি। ফার্স্ট ডোজ নিছে, সেকেন্ড ডোজ ডিউ হয়েছে, কিন্তু সেকেন্ড ডোজের ডিউ হওয়ার জাস্ট কিছুদিন আগে বা এই মুহূর্তে সে এফেক্টেড হয়েছে, তার জন্য রিকমেন্ডেড হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ পরে, যদি সে মাইল্ড টু মডারেট হয়। বাট সিভিয়ার হলে রিকমেন্ডেশন হচ্ছে 4 থেকে 10 উইকস পরে নেওয়া ভালো। কিন্তু এটা বিভিন্ন স্টাডি বলতেছে 12 সপ্তাহ পরে নিলে ইফেক্টিভ হবে, আর কেউ বলছে মিনিমাম 8 উইকস। এটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, হ্যাঁ বন্ধু তার উত্তরটা পেয়ে গেছে যতটুকু করা যায়। আর একজন মানে অনেক প্রশ্ন আছে, আমি আসলে প্রশ্ন পরে যাবো। আমি একটু ডাক্তার সাজ্জাদকে প্রশ্ন করতে চাই।
সাজ্জাদ, তুমি কি শুনতে পাচ্ছ? ডাক্তার সাজ্জাদ, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যে ধরো বাসায় আমরা করোনার যে চিকিৎসাটা এটা কিভাবে করব, মানে স্যাচুরেশন কত নিচে নামলে অক্সিজেন আসলে সত্যিকার অর্থে কি, আমি প্রথমে সারা বাংলা স্বাস্থ্য ফোরামের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, 88 ব্যাচের যারা, বিশেষ করে আমার বন্ধু সাগর, ও অনেকদিন আমাকে ফোন করে বলছে কিছু বলার জন্য। আমি বলছি ঠিক আছে বলবো না, কিন্তু হঠাৎ আজকে এমন একটা সময় ও আমাকে জানাচ্ছে যে সময় বাইরে, আমি বলছি আগে থেকে জানাব, হয়তো আমি বলছি এই উইকে হবে না, নেক্সট উইকে হবে। যাক, বলো, তুমি আমাকে সুন্দর একটা কোশ্চেন করছো। আসলে আমরা যেটা স্যাচুরেশন নিয়ে চিন্তা করছি, কিন্তু বাসায় আমরা যে স্যাচুরেশনটা দেখবো পালস অক্সিমিটারে আমরা সাধারণত আমাদের স্যাচুরেশন থাকে 97-98%। রুমিয়ার অক্সিজেন, রুমিয়ার বলতে আমরা যেটা বলছি আমাদের বাতাসে অক্সিজেন আছে 20%, আর আমরা যে মেডিকেল ভেরিয়েন্ট অক্সিজেন দিই 100% অক্সিজেন। কিন্তু যে 100% অক্সিজেনটা সাধারণত বাসায় ব্যবহার করা যায় না, কারণ হচ্ছে এটাতে এক্সপ্লোসিভ মেনটেন্যান্সের বিষয় আছে, এক্সপার্টাইজের বিষয় আছে, কতটুকু দিবে, কি করবে না করবে। কিন্তু এখন যে সিচুয়েশন, কোভিড সিচুয়েশন অল ওভার দা বাংলাদেশ, কোনো হসপিটালে কোনো বেড নাই, বিশেষ করে আমাদের আইসিইউতে কোনো বেডই খালি নাই, নিচে ফ্লোরে কোনো বেড খালি নাই। তারপরে অক্সিজেন যারা বাসায় মজুত করেছে তাদের জন্য আমি বলতেছি, এগুলো দেখতে গেলে অনেক প্যারামিটার দেখতে হয় আমাদের, ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হয় কি আছে, তারপর আমাদের এটা এনশিওর করতে হয়। কারণ এখানে অনেকে এক্সপার্টাইজ আছে, আমার বন্ধু যারা আছে, যে নেফ্রোলজিস্ট, তারপর মেডিসিন স্পেশালিস্ট, ওনারা এটা ভালো বলতে পারবে, আদার্স ডাক্তারও আছে, তারাও জানে এই বিষয়ে। কিন্তু আমি বলবো যে বাসায় অক্সিজেন দেওয়াটা সেফ না, এটা মেডিকেল এক ধরনের মেডিসিন, তো হসপিটালে দেওয়া উচিত। কিন্তু আমরা কখন হসপিটালে আসবো, বা আমরা হসপিটালে যেহেতু জায়গা পাচ্ছি না, তা আমাদের এখন কি করতে হবে, বাসায় চিকিৎসা নিতে হবে। আর বাসায় চিকিৎসা নিতে গেলে আমাদের কি করতে হবে, স্যাচুরেশনটা দেখতে হবে। স্যাচুরেশনটা আমরা হাসপাতালে কখন আসবো, সেই ক্ষেত্রে স্যাচুরেশন তার লেভেল থাকবে 92%, 90 থেকে 92%। সেই ক্ষেত্রে তখন সে অক্সিজেনটা নিতে পারবে। কতটুকু সে নিবে, প্রথমে গ্র্যাজুয়ালি সে 2 লিটার, আমাদের তো বিভিন্ন ডিভাইস আছে, নেজাল প্রং আছে, ফেস মাস্ক আছে, নন ব্রিথিং মাস্ক আছে, তো এগুলোতে আমরা সাধারণত অক্সিজেন নিই। এখন বর্তমানে কিছু পাওয়া যায় অক্সিজেন জেনারেটর, ওই জেনারেটর দিয়ে অনেক ডিভাইস কিনতে পাওয়া যাচ্ছে, সেগুলো তারা ব্যবহার করছে। তো আমরা কতটুকু থেকে শুরু করব, প্রথমে 2 লিটার দিয়ে দেখবো কতটুকু উঠে, তারপর 5 লিটার, এইভাবে 10 লিটার, বাসায় সে 15 লিটার বেশি সে দিতে পারবে না, কারণ এর বেশি ক্যাপাসিটি তার বাসায় দেওয়ার মতো অপশন নাই। আর প্লাস আমাদের যে অক্সিজেন যেই বোতলগুলো যেগুলো থাকে, সেই বোতলগুলোর ক্যাপাসিটি একটা ই টাইপ সিলিন্ডারে, অথবা দেখা যায় পোর্টেবল বি টাইপ সিলিন্ডার। তো বি টাইপ সিলিন্ডারের মাত্র ক্যাপাসিটি হচ্ছে 200 লিটার, আর ই টাইপ সিলিন্ডারের ক্যাপাসিটি হচ্ছে 600 লিটার। তো স্বাভাবিক যদি সে কম দেয় তাহলে বেশিক্ষণ সে ব্যবহার করতে পারে, আর যদি সে বেশি ফ্লোতে ব্যবহার করে তাহলে সেটা তার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটা আসলে বাসায় অক্সিজেন দেওয়ার মতো আসলে কোনো ক্যাপাসিটি বা কোনো সিস্টেম আসলে আমরা মেডিকেল সায়েন্সে যারা আছি তারা আমরা অ্যালাউ করি না। 2 নম্বর হচ্ছিল যে এটা তাকে হসপিটালে ভর্তি হতে হবে, হসপিটালে ভর্তি হয়ে তার এই অক্সিজেনের ব্যবস্থাটা করতে হবে। এখন অনেকগুলো ডিভাইসের মাধ্যমে আমরা যে আমাদের এখানে আইসিইউতে পেশেন্ট গুলো আসে, যারা আমার বন্ধু মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন, তারা জানেন যে তারা একটা লেভেল পর্যন্ত চিকিৎসা করেন, তারপরে আমাদের কাছে পেশেন্ট গুলো রেফার করে। তা আমাদের এখানে মেনলি আমরা এখন যে কোভিড সিচুয়েশনে তার প্রবলেম গুলো হচ্ছে কোভিড নিউমোনিয়া। এই ট্রেনে বর্তমান যে ট্রেন চলছে, এটা বলতেছে আফ্রিকান ভেরিয়েন্ট ইজ ভেরি ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে আফ্রিকান ভেরিয়েন্টে আমরা আগে যেমন ছিল, একজন আক্রান্ত হলে একজনকে আক্রান্ত করতে পারে, কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একজন ব্যক্তি 4 জনকে আক্রান্ত করতে পারে। তোমার কথা একটু ডিস্টার্ব হচ্ছে, মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না।
আগে আবার কিন্তু আপনি শুনতে এখন বল, পাননি। এখন শোনা যাচ্ছে। ছোট্ট না, আমার মনে হয় নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, কেটে কেটে যাচ্ছে। যেই আক্রান্ত হচ্ছে তার পরিবারের সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে। মানে আচ্ছা, আমি হচ্ছে আরেকটু, আমাদের অনেক বন্ধু প্রশ্ন করেছে, আমি আরেকজন বন্ধুর কাছে প্রশ্নতে চলে যাচ্ছি। সাজ্জাদ রহমান লিখেছে, হালকা জ্বর ছাড়া অন্য কোনো সিমটম নেই বাট কোভিড পজিটিভ, ট্রিটমেন্ট কি? এটা আমি কোন বন্ধুর কাছে যেতে পারি, কে উত্তর দিতে চাও? কারণ এত ডাক্তার বন্ধু আমাদের মাঝে। আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছো? সুমি, আমি কি আনসার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, জাকির করলে তো খুবই ভালো হয়। আমাদের বন্ধু প্রশ্ন করেছে না, যে হালকা জ্বর, আমি তো এছাড়া আর কোনো সিমটম নেই। লাইনতে বিচ্যুত হয়ে গেছি। আমরা আবার তোমার কাছে ফিরে আসছি, আমরা এখন জাকিরের কাছে আছি, জাকিরের সাথে একটু কথা বলে নিয়ে আবার আসবো। কারণ আমাদের বন্ধুর প্রশ্ন ছিল, সম্ভবত বলেছিল যে হালকা হালকা জ্বর জ্বর আছে। আর অন্য কোনো সিমটম নেই কিন্তু কোভিড পজিটিভ, ট্রিটমেন্টটা কি? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ওনার দেখতে হবে যে এটা কবে থেকে। হ্যাঁ, সিমটম একটাই বলেছে যে হালকা জ্বর, অন্য কোনো সিমটম নেই, তবে কোভিড পজিটিভ। এখন ডিউরেশন একটা ব্যাপার ছিল যে কতদিন নাগাদ আছে। তো ট্রিটমেন্ট করতে গেলে ইনফ্যাক্ট অনেক ধরনের প্রোটোকল আছে ঠিকই, কিন্তু এই বন্ধুর কোশ্চেনে মনে হচ্ছে তার সিমটমটা একেবারে কম, খুব বেশি সাফার করছে না। বয়স তো আমাদেরই ফ্রেন্ড হতে পারে হয়তোবা। আমাদের তো ফ্রেন্ডই, কারণ অ্যাক্সেস দিয়েছে যদি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওর যে ক্যাটাগরি, যেটা আমরা একটু রাফলি একটা ক্যাটাগরি আছে, এটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর একটা সিম্পলিফাইড ওয়েতে একটা ক্যাটাগরি করা হয়েছে। এটা হচ্ছে যে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। খুব সিম্পল তিনটা ভাগে ভাগ করেছে। তো মাইল্ড এর ক্ষেত্রে ইউজুয়ালি বলেছে যেটা, যে তার মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে হয়তো তার ফুসফুসটা ইনফেক্টেড হবে, কম হলেও হবে, কিন্তু তার যেটা থাকবে না সেটা হচ্ছে কোনো ধরনের হাইপোক্সিমিয়া, মানে দ্যাট ইজ তার পালস অক্সিমিটারে যদি সে হাত রাখে, সেটা অবশ্যই এটার স্যাচুরেশনটা খুব ভালো থাকবে, যেটা বলা হচ্ছে যে 95, 96, 97 এরকম থাকবে। রেসপিরেটরি রেটটা, যে সাধারণত মানে আমাদের যে শ্বাস প্রশ্বাসের সংখ্যা প্রতি মিনিটে, এটা 12 থেকে 16 বা 14-16 এরকম আর বলে থাকি, এরকম যদি থাকে, দ্যাট ইজ কোনো ধরনের শ্বাসকষ্ট নাই এবং হাইপোক্সিমিয়া নাই, কিন্তু তার রেসপিরেটরি ইনফেকশন আছে, যেটা বন্ধু বলছে যে কোভিড পজিটিভ, এবং তার হচ্ছে যে একটু জ্বর আছে। তো আমি ধরে নিচ্ছি তারটা মাইল্ড ক্যাটাগরিতে আছে। তো সেই ক্ষেত্রে যেটা চিকিৎসা, সেটা আমি এইমস এর কথা যেটা বলছিলাম, ওরা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করেছে। সেটা হচ্ছে যে ওরা বলতে চাচ্ছে যে মাইল্ড কেসের ক্ষেত্রে হোম ট্রিটমেন্ট নিবে, প্রথম কথা, তার হসপিটালে যাওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে সাজেস্ট করেছে যে মাইল্ড ক্ষেত্রে ওরা এই যে একটা ওষুধ আমরা অনেক শুনেছি যে আইভারমেকটিন, এইমস কিন্তু আইভারমেকটিনকে দিতে বলেছে মাইল্ড কেসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বলেছে যে 12 মিলিগ্রাম, যদি অ্যাডাল্ট হয় 12 মিলিগ্রাম ডেইলি করে 3 থেকে 5 দিন দিতে পারে মাইল্ড ক্ষেত্রে। সেই এছাড়া অ্যান্টিবায়োটিক্স এর অপশন রেখেছে, দুটো ওরা প্রেফার করতে চাচ্ছে, এক হচ্ছে যে ডক্সিসাইক্লিন অথবা এজিথ্রোমাইসিন, এই দুটো এর মধ্যে যে কোনো একটা। সেক্ষেত্রে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন, অথবা আইভারমেকটিন এবং এজিথ্রোমাইসিন, সেই ডোজটা ডক্সিসাইক্লিনের হতে পারে 100 মিলিগ্রাম করে, এটা একবার করে দিতে পারে 7 থেকে 10 দিন। আর এজিথ্রোমাইসিনের কথা বলা আছে 500 মিলিগ্রাম ডেইলি 5 থেকে 7 দিন। আর যেটা দেখতে হবে যে স্যাচুরেশনটা অবশ্যই প্রতিদিন বেশ কয়েকবার দেখতে হবে, যে এই মাইল্ড অবস্থা থেকে তার অন্য খারাপের দিকে যাচ্ছে কিনা। সাথে একটু বেসলাইন ইনভেস্টিগেশন করতে পারে, সেটা হচ্ছে তার সিবিসি করে নিতে পারে, রক্তের একটা চেস্ট এক্সরে করতে পারে। মাইল্ড কেসে হয়তো সিটি স্ক্যান না করলেও হবে, যদি প্রোগ্রেসিভলি খারাপ হয়ে না যায়। এছাড়া একটা সিআরপি বা ওই যে ডি ডাইমার, সেরাম ফেরিটিন আমরা করি, এগুলো করে দেখতে পারে। তো মাইল্ড কেসে সাধারণত এগুলো নর্মাল থাকে অথবা নিয়ার নর্মাল থাকে। তো এই বন্ধুর জন্য আমার মনে হয় এগুলোই এনাফ হবে, এবং সে ফলো করতে থাকবে। স্পেশালি বাসায় যে পালস অক্সিমিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কিছুক্ষণ আগে আমিনুল বলছিল যে অন্য
কোনো প্রবলেম না হয়েও শুধু আনএক্সপ্লেইন ফেটিক নিয়ে আসতে পারে, এবং দেখা যাচ্ছে এরকম যে ফ্যাটিক হয়ে আছে 5-7 দিন, কিন্তু তারপরে যখন হঠাৎ খারাপ হয়ে যায় তখন তার সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করে দেখা যাচ্ছে যে 30%, 35%, 40% ইনভলভমেন্ট চলে আসছে। এরকম কিন্তু হতে পারে। তো আমাদের এই বন্ধুর সিমটমটা কম, তাকে আমি তখন যেগুলো বললাম সেগুলো করতে পারে এবং সে ফলো আপ করতে পারে। আপাতত আমার মনে হয় এটাই আনসার এই কোশ্চেনের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাকির। আমাদের আরেকজন বন্ধু প্রশ্ন করেছে, মাসুদুর রহমান হাওলাদার, যে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন 8/4/21 তারিখে গ্রহণ করেছি, কতটা নিরাপদ এখন আমি বন্ধুদের থেকে জানতে চাই। আরিফ, তুমি যদি একটু বলো। আরিফ আনমিউট করে নিচ্ছি। প্রথম ডোজ নিয়েছেন? দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজ? দ্বিতীয় ডোজ নিয়েছে 8 তারিখে। এখন সে কতটা নিরাপদ, মানে কতদিন পর থেকে সে নিরাপদ, এই ধরনেরই একটা প্রশ্ন ছিল আমাদের। আচ্ছা, এটা হচ্ছে নিউ ইংল্যান্ড জার্নাল যে পাবলিকেশন করেছে রিসেন্টলি, যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে তুমি যদি সেকেন্ড ডোজ নাও, সেকেন্ড ডোজ নেওয়ার পরে এটা 80% প্রবাবিলিটি আছে যে তোমাকে প্রোটেকশন দিবে, এটা আছে 80%। আর যদি ফার্স্ট ডোজ নাও, ফার্স্ট ডোজ নেওয়ার পরে 50% প্রোটেকশন থাকে। এটা অন অ্যান অ্যাভারেজ একটা হিসাব, কিন্তু এভরিবডি যে সেম রেসপন্স করবে তা কিন্তু না। 80% সে প্রোটেকশন থাকবে এটা সবারই ক্ষেত্রে ঠিক না। আর সেই সেকেন্ড ডোজ নেওয়ার পরপরই যে তার 80% হয়ে যাবে তা না। এটা সেকেন্ড ডোজ নেওয়ার পরে তাকে একটা ডিউরেশন পাস করতে হবে, 3 to 4 উইকস পরে তার এই প্রোটেকশনটা হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি এবং আনসারটা বুঝতে পেরেছি। আরিফের সাথে আমি যদি একটু সাপ্লিমেন্ট করি, না, আমাদের ইউনিভার্সিটিতে বলছে যে এটা আসলে 60% ইফেক্টিভ, ইট ইজ নট 80% ইফেক্টিভ দিস ভ্যাকসিন। আচ্ছা, আমি যদি একটু সাপ্লিমেন্ট করি কোশ্চেনটা, আনসারটা। হ্যাঁ, বলো জাকির। তুমি সাউথ আফ্রিকান যে ভ্যারিয়েন্টটা, ওই যে আরিফ নিউ ইংল্যান্ড জার্নালের বলছিল, ঠিক একইভাবে নিউ ইংল্যান্ড জার্নালে আরেকটা এসেছে, সেটা হচ্ছে যে এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা, এটা যেটা হয়েছে যে প্রথম দিকে আজ থেকে হয়তোবা 3 মাস আগে একটা স্টাডি হয়েছিল সাউথ আফ্রিকাতেই, যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, আমরা যেটা এখন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে আমরা এনেছি বা আমরা পেয়েছি, যেটা অক্সফোর্ডের ভ্যাকসিনটা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, এর মধ্যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যারা অনেক ভ্যাকসিন সাপ্লাই করতে পারে, ওদের ক্যাপাসিটি অনেক বেশি। তো আমরা ওখান থেকে নিয়েছি অক্সফোর্ড। এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দেওয়ার পরে একটা স্টাডি হয়েছিল, বেশ ভালো একটা সংখ্যায় মানে স্টাডি পপুলেশনটা ছিল। সেটাতে দেখা গিয়েছে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাতে ওরা যাদেরকে দিয়েছিল, এটা এজ রেঞ্জ ছিল 18 থেকে 60 বছর বা 65 বছর বয়সের, এদের যেটা হয়েছে যে এদের কেউই হচ্ছে যে সিভিয়ার ডিজিজে যায়নি, কিন্তু অথবা কেউ ডেথ হয়নি, কিন্তু মাইল্ড বা মডারেট ডিজিজ কিন্তু হয়েছিল একটা বড় পার্সেন্টেজের। তার জন্য ওনারা ওনাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখিয়েছে যে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে মাইল্ড এবং হচ্ছে যে মডারেট কেস ঠেকাতে পারছে না খুব বেশি একটা, মানে মাত্র সর্বনিম্ন যদি বলা যায় 10%, আর রেঞ্জ যদি বলি 10 থেকে 30% পর্যন্ত প্রোটেকশন দিতে পারছে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টে। কিন্তু একটা জিনিস ওরা বলেছে যে এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা মাইল্ড মডারেট ডিজিজটা এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পুরোপুরি থামাতে না পারলেও প্রবাবলি সিভিয়ারিটিটা কমাচ্ছে এবং ডেথ কমাচ্ছে। তো এই জন্য একটা ব্যাপার হচ্ছে যে এই যে আইসিডিডিআরবি স্টাডিটা আমরা যদি ফলো করি, ওখানে একটা টেবিল দেয়া আছে, এই ছবিটাও ভাইরাল হয়েছে, আমি আমার নিজেও শেয়ার করেছি, যেটা দেখা গিয়েছে যে জানুয়ারি মাস থেকে আরম্ভ করে এই এপ্রিলের মানে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত ওনারা একটা গ্রাফ দিয়েছেন। তো সেটাতে দেখা যাচ্ছে যে প্রথমে তো ওই যে নর্মাল ভেরিয়েন্ট যেটা উহান বা চায়না ভেরিয়েন্টটাই ছিল, এটাতে আমাদের অনেক লোক এফেক্টেড হয়েছে এবং অনেকটাই বলা যায় যে এটা থিওরিটিক্যালি না হোক হায়ার্ড ইমিউনিটির মতো হয়ে গিয়েছে। পরে কিন্তু ইউকে ভেরিয়েন্টটা, কেন্ট ভেরিয়েন্ট যেটা, এটা কিন্তু আসলো। আসার পরে কেন্ট ভেরিয়েন্ট বা ইউকে ভেরিয়েন্টটাতে দেখা গেল যে এটা কিন্তু যে অক্সফোর্ডের ভ্যাকসিন, সেটাতে কিন্তু মোটামুটি ভালোই কার্যকারিতা দেখিয়েছে ইনফেকশন প্রিভেন্টে। বাট সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটা প্রিডমিনেট করা লাগলো হচ্ছে যে করতে শুরু করলো যে মার্চের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত।
তো এখন কথা হচ্ছে যে এই প্রোটেকশনটা, যে কোশ্চেনের আনসারটা হবে এরকম, কোন ভেরিয়েন্টটা আবার মাঠ দখল করে। এখানে কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়ার মতো হচ্ছে। দ্যাট ইজ ইউকে ভেরিয়েন্ট ছিল, এটাকে সরিয়ে দিয়ে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এখন প্রিডমিনেট হচ্ছে। এখন সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটা কিন্তু এই ভ্যাকসিনে প্রোটেকশনটা কম আছে। সেক্ষেত্রে আমাদের সামনের সময়টা কিন্তু আমরা যারা 2টা ভ্যাকসিন নিয়েছি তাদেরও কিন্তু একেবারে 100% আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এমন যদি লাকিলি হয়ে যায় যে সাউথ আফ্রিকান ভেরিয়েন্টটাকে আবার সরিয়ে দিয়ে ইউকে ভেরিয়েন্ট প্রিডমিনেন্ট হলো, অথবা চায়না ভেরিয়েন্ট প্রিডমিনেন্ট হলো, অথবা অন্য একটা মিউটেশন হলো যেটা ছড়াচ্ছে বেশি কিন্তু খুব বেশি মারাত্মক না, এমনও হতে পারে। সো আমাদেরকে মনে হয় ওয়েট করতে হবে। বাট আমরা এমন কোনো ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ভ্যাকসিনটা সব ভেরিয়েন্টকে মোটামুটি ভালোভাবে প্রোটেকশন দেয়। এইরকম ভ্যাকসিন যারা প্রডিউস করছে, এই সায়েন্টিস্টরা কিন্তু বসে নেই, ওনারা কিন্তু আবার রি ইঞ্জিনিয়ারিং করছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যাতে একটা ইউনিভার্সাল ভ্যাকসিন করা যায় যেটা সব ভেরিয়েন্টকে প্রোটেকশন করতে পারে। এটা আমরা ডক্টররা অবশ্যই জানি, তো এই চেষ্টাটাও আছে। তো ওনার অ্যান্সার হচ্ছে যে উনি প্রোটেকশন, অবশ্যই কিছু না কিছু প্রোটেকশন আশা করা যায় যে উনি এফেক্টেড হলেও সিভিয়ার ডিজিজ অন্তত যাবেন না, হসপিটালাইজ না হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু মাইল্ড বা মডারেট ডিজিজ কিন্তু হতে পারে, যেহেতু সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এখন প্রিডমিনেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ আমি জাকির। একটু অ্যাড করতে যাচ্ছি জাকিরের সাথে, ইফ ইউ অ্যালাউ। যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জাকির যেটা বলেছে এটা ট্রু। এটা হচ্ছে মিউটেশন, ভ্যারিয়েন্ট, এটার উপর ডিপেন্ড করতেছে। তা আমরা যে কয়টা ভ্যাকসিন অলরেডি অ্যাপ্রুভ বাই দা WHO অথবা FDA, CDC, তাদের মধ্যে দেখা গেছে যে তুমি ম্যাক্সিমাম 2টা ডোজ তো আমাদের নিতে বলা হয়েছে। 2টা ডোজ নেওয়ার পরে এটা ম্যাক্সিমাম প্রোটেকশন যদি দেয়ও, যেটুকু প্রোটেকশন দিবে, কত পার্সেন্ট দিবে, এটা এক এক স্টাডিতে এক এক রকম আসছে। বাট এটা ম্যাক্সিমাম তোমাকে 6 মান্থ প্রোটেকশন দিতে পারবে। এটা একটা স্টাডিতে এসেছে। 6 মাস পরে তোমাকে আবার একটা বুস্টার ডোজ নিতে হবে। সেই বুস্টার ডোজটা কি তুমি এখন যেটা নিচ্ছ সেটাই নিবা, নাকি নিউ ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে নতুন ভ্যারিয়েন্টের জন্য ভ্যাকসিন আসবে সেটাই নিবা? ইট ডিপেন্ডস অন দা তোমার অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিসিশন অফ দা কি বলবো, হায়ার কনসার্ন অথরিটি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমাদের আরেকজন বন্ধু লিখেছে, হেদায়েত হোসেন, যে এখন কেন্দ্র থেকে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে অন্য কেন্দ্র থেকে যদি কি সেকেন্ড ডোজটা নেওয়া যাবে? যাবে না। যে কোনো একজন বন্ধু বলো, কারণ আমাদের এত ডাক্তার বন্ধু আজকে আমাদের সাথে, আমি বুঝতে পারছি না কাকে বলবো। সে যে কেন্দ্র থেকে ইনজেকশনটা নিয়েছে সেই কেন্দ্রে তাকে নিতে হবে, অন্য কেন্দ্রে সে নিতে পারবে না। সরকারিভাবে নির্দেশনাটা এরকমই আসছে, যেটা যে আগে যেখান থেকে নিয়েছে সেখানে দিয়েছে। যেমন আমি নিজে প্রথম ডোজ নিয়েছিলাম যখন আমি কুমিল্লা মেডিকেলে ছিলাম, তো রিসেন্টলি আমি মেডফোর্ডে ট্রান্সফার হয়ে এসেছি, বাট আমি কিন্তু কুমিল্লা গিয়েই সেকেন্ড ডোজটা দিয়ে এসেছি। তো সেজন্য স্পেশাল কোনো কেসে কনসিডার করবে কিনা সেটা জানি না। এখানে একটা টেকনিক্যাল দিক আছে, সেটা হচ্ছে ভ্যাকসিন যে আমরা 2টা দিলাম, আমার কিন্তু একটা ভ্যাকসিন কার্ড আমি পাবো, আমি এটা ডাউনলোড করতে পারবো। আলটিমেটলি ভ্যাকসিন কার্ডটা কিন্তু আমার লাগবে। আমি যদি কোনো ট্রাভেল করি তাহলে কিন্তু আমাকে চাইবে যে whether you have got the vaccine or not, so that is important. এই জন্য আমার সাজেশন হচ্ছে যিনি যেই কেন্দ্রে ভ্যাকসিন প্রথমটা দিয়েছেন দ্বিতীয়টা সেখানে নেবেন। এই সিস্টেমটা ফলো করলে হবে কি, ওনার এইটা ডকুমেন্টেশনটা পারফেক্ট হবে এবং হি উইল গেট দ্য ভ্যাকসিন কার্ড, যেটা তার ভবিষ্যতে ডেফিনেটলি কাজে লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। অনেক ধন্যবাদ। আমি এবার চলে যেতে চাই মুশফিকের কাছে। ডক্টর মুশফিক, তুমি যদি একটু বলতে যে পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে। ওকে, ধন্যবাদ। পোস্ট কোভিড আসলে স্টিল লট অফ কন্ট্রোভার্সি। আদৌ পোস্ট কোভিড কোনো আলাদা কোনো এন্টিটি ডেভেলপ হয়েছে, না এটা লাইক আদার ইলনেস, আদার ভাইরাল ইলনেসের রিকভারির ক্ষেত্রে যে ওভারল্যাপিং, সেই একই স্পেকট্রামের মধ্যে পড়ে কিনা না, সেটা একটা কোয়েশ্চন। তবে আমরা আমাদের ক্লিনিক্যাল ডে টু ডে এক্সপিরিয়েন্সে দেখতেছি যে প্রচুর রোগী করোনা সেরে গিয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লেইন নিয়ে আসছে, লট অফ কমপ্লেইন, ওয়াইড রেঞ্জ অফ কমপ্লেইন। তো সেই প্রেক্ষিত থেকে যে কনসেনসাস ডেভেলপ হচ্ছে তা হচ্ছে যে কোনো সিমটম যদি ডেভেলপ করে ডিউরিং করোনা ইনফেকশন অর আফটার রিকভারি অফ দ্য অ্যাকিউট ইলনেস, যদি কোনো সিমটম ডেভেলপ করে এবং এই সিমটমগুলো যদি 12 সপ্তাহ বেশি কন্টিনিউ করে, মোস্ট ইম্পর্টেন্টলি এই সিমটমগুলো যদি অন্য কোনো রোগ দিয়ে যদি ব্যাখ্যা করা না যায়,
তাইলেই আমরা বলি এটা পোস্ট কোভিড সিনড্রোম অথবা লং কোভিড অথবা ক্রনিক কোভিড। এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে ডেফিনেশন যে সিমটম হয়েছে করোনার সময়, করোনা পরবর্তীতে সময়ে এই সিমটমটাকে অন্য রূপ দিয়ে ব্যাখ্যা করা যায় না এবং মোর দেন 12 উইক। নাম্বার 1। তো কি সিমটম নিয়ে আসছে প্রচুর পেশেন্ট অ্যাক্রস দ্য বোর্ড, ইয়াং টু ওল্ড, সবাই আসছে। যেমন খুবই দুর্বলতা, শ্বাসকষ্ট, পারসিস্টেন্টলি চেস্ট পেইন। আচ্ছা, অনেকে আবার আসছে যে বিভিন্ন ধরনের হেডেক, যে হেডেক গুলোর কোনো প্যাটার্ন নাই, হেডেক, মাসেল পেইন, জয়েন্ট পেইন। তারপরে আবার কেউ কেউ আসছে লাইক কিছু সাইকিয়াট্রিক সিমটম নিয়ে, অ্যাংজাইটি, লট অফ অ্যাংজাইটি, দে ক্যানট স্লিপ, ইনসমনিয়া। তারপরে কেউ কেউ আসছে যে কগনিটিভ ডিসফাংশন নিয়ে, যেমন ফাংশনিং মেমোরি নষ্ট হয়ে, মানে কাজ করতেছে না ঠিক মতো, আমি ভুলে যাই। তারপরে আমার মেমোরি তো আগে এত ডাল ছিল না, দে ক্যানট প্রসেস ভিজুয়াল অর অডিটরি ইনফরমেশন, মোটর ফাংশনিং। এই সবগুলোকে আমরা আসলে একটা বিরাট আমব্রেলার আন্ডারে বলছি যে পোস্ট করোনা বা পোস্ট কোভিড সিনড্রোম। সো এটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন লাইক অল আদার ট্রিটমেন্ট। এই হচ্ছে পোস্ট করোনা সিনড্রোম। তো সবাই এটা সম্বন্ধে সচেতন থাকবে, রোগীদেরকে কাউন্সিলিং করবে, এবং আনলেস যে রিয়েলি দে ক্যান এক্সপ্লেইন ইট উইথ আদার ডিজিজ, সাধারণত কোনো এক্সটেন্সিভ ওয়ার্কআপের কোনো দরকার নাই। হেডেকের জন্য এমআরআই এগুলো দরকার নাই এটা। আর আর আমি আমার সব বন্ধু বান্ধবদের কাছে আমি সবিনয়ে বলতে চাই যে আমার আসলে আরেকটা মানে জরুরি একটা কাজে আমার যেতে হবে। তো আজকে আমি বেশি সময় থাকতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইট ওয়াজ রিয়েলি এ এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স টু বি উইথ ইউ। আই হ্যাভ লার্নড, ট্রাস্ট মি, করোনা নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স, আমি যতটুকু না আমার কাছে আনসার আছে তার চেয়ে আমার নিজেরই আরো বেশি কোয়েশ্চন আছে। তো আমি রিয়েলি গ্রেটফুল টু এভরিবডি যে আমি আজকে এই জায়গায় শিখতে পেরেছি, দু একটা কথা বলতে পেরেছি। আর আরেকটা জিনিস শুধু অ্যাড করবো আমার মাথায় যেটা আসছে যাওয়ার আগে, আমাদের দুইটা বন্ধু এই জায়গায় করোনা ইনফেক্টেড, হ্যাঁ, তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এর পরবর্তীতে এটা রেসপন্সে আমাদের আরেকজন নেফ্রোলজিস্ট বন্ধু, সে বলছে যে অ্যাকিউট কিডনি ইনজুরি। সে একটা জিনিস খুব হাইলাইট করছে যে পানি শূন্যতা এবং ড্রাগ, ঔষধ আমরা খাই। তো আমি দেখলাম আমাদের দুইটাই বন্ধু প্রত্যেকেই প্রচুর অ্যান্টিবায়োটিক নিচ্ছে। তো প্রচুর অ্যান্টিবায়োটিক নিচ্ছে, মানে বিগ বিগ গান অ্যান্টিবায়োটিক নিচ্ছে। তো আমেরিকায় আমরা মানে রুটিনলি র্যান্ডমলি কোভিড নিয়ে আসলে আমরা অ্যান্টিবায়োটিক দেই না, র্যান্ডমলি আমরা রেমডেসিভির দেই না। তো এই অ্যাকিউট কিডনি ইনজুরির জন্য অ্যান্টিবায়োটিক যে কেন দিচ্ছে এত বিগ বিগ গান, আমি শিওর না। আমার বন্ধু বান্ধবরা যারা তারা যেন এটা পলিসি মেকারদের সাথে, তারা নিজেরাই কনসালটেন্ট, তারা যেন এই ব্যাপারে একটু জুডিশিয়াস হয়। এতে এতে অ্যান্টিবায়োটিক ইউজের ব্যবহার কম হবে, রেজিস্ট্যান্ট ডেভেলপ কম করবে, কোভিডের কমপ্লিকেশন কম হবে, কিডনি ডিসফাংশন হবে। ইম্পর্টেন্টলি আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই জায়গায় অনেক দু একটা অ্যান্টিবায়োটিকের ডিসকাশন আসছে, যেসব অ্যান্টিবায়োটিক গুলা হার্টের কিউটি প্রলংগেশন করে, অ্যাবনর্মাল রিদম করে। তো আমরা মনে করি এটা করোনার জন্য না, এটা আসলে ওই অ্যান্টিবায়োটিকটা নেওয়ার জন্য। এইসব কিছু কিছু বিষয় আমার এই জায়গায় এক্সপার্ট বন্ধুরা যারা চিকিৎসা করছেন, তারা তো অলরেডি দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দিস থিং। Hope they will take it more seriously and we will be always doing the great thing. Thank you everybody so much for inviting me. সত্যিকার অর্থে I have learned something. মুশফিক, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি অনেক ইউএসএ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং আশা করব পরবর্তী আরো একটা, কারণ আমরা করোনা নিয়ে আসলে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা এই করোনাকালীন সময় আরো কিছু অনুষ্ঠান করব, তোমাকে আরো একদিন পাবো এবং তোমার কাছ থেকে আমরা আবার অনেক কিছু জানতে পারবো। অনেক ধন্যবাদ, ভালো থেকো। ইনশাল্লাহ আমি সব বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখবো, ইনশাল্লাহ আমরা সবাই মিলে উই শ্যাল ওভারকাম। বাই বাই। থ্যাংক ইউ। আমাদের আসলে সময় কিন্তু অনেক মানে প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা আজকে একটু বড় করেছি, কিন্তু তারপরে আসলে শেষ করতে পারছি না, কারণ সময়ের সাথে পাল্লা দিয়ে এত কোশ্চেন এসে জড়ো হয়েছে, আমি সব কোশ্চেনের উত্তর দিতে পারছি না। আমি দুটো শেষ প্রশ্ন নিতে চাচ্ছি। জাহাঙ্গীর আলম বোধহয় সম্ভবত লিটন লিখেছে যে করোনা পজিটিভ না হলেও কি করোনার যে ওষুধগুলো আছে অনেকে আতঙ্কিত হয়ে খাচ্ছে, এটার গ্রহণযোগ্যতা কতটুকু?
জাকির যদি বলবেন। হ্যাঁ, আমি এই যে মুশফিকের কথা ধরেই বলছি। কিছুক্ষণ আগে যে এক দর্শকের প্রশ্ন ছিল যে মাইল্ড ইনফেকশন, তার শুধু জ্বর ছিল। তো আমি একটা যেটা হয়েছে যে অ্যান্টিবায়োটিক্স এর কথা যেটা মুশফিক বললো, হ্যাঁ, যেমন আমি এইমস এর একটা রেফারেন্স দিয়ে বলেছি, ওরা এটা বলেছে ঠিকই মাইল্ড কেস এটা দিতে, কিন্তু আসলে এই যে এইমস হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটার একটা ধরনের ইন্ডিয়ান একটা প্রোটোকল ওরা তৈরি করেছে। ইন্ডিয়া তো আরো অন্য প্রোটোকলেও চলছে। আর যেহেতু কোভিডটা গত 1 বছর হলো, এখন কিন্তু ওই যে কনক্লুসিভ কোনো কিছুতে কিন্তু আসতে পারা যায় না, যার জন্য দেখা যায় এক এক দেশে বা এক এক সমাজে বা এক এক জায়গায় এক এক রকমের চিকিৎসা করা হচ্ছে। যেহেতু টোটাল আসলে কোনো ইউনিফর্মিটি বা একদম কনক্রিট কোনো ডিসিশন কেউ দিতে পারছে না যে এটা আসলে কোনটা কিভাবে ট্রিট করবে, সেই জন্য ভেরিয়েশনটা আসছে। তবে আমি এমনও দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই যে আমি যে রোগীর আনসারটা প্রথমে দিলাম যে রেফারেন্স দিয়ে এইমস এর, ওখানে এই কথাটা বলেছি ঠিকই, কিন্তু ওই বন্ধুরই শুধুমাত্র মাইল্ড সিমটম এমনও রেফারেন্স আছে যেখানে একদম কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স এর কথাই বলা নিষেধ করা আছে। ইনফ্যাক্ট বলা আছে যে শুধুমাত্র অক্সিজেনটা স্যাচুরেশনটা ফলো করবে, জ্বর থাকলে প্যারাসিটামল খাবে, সিমটোমেটিক চিকিৎসা, নো অ্যান্টিবায়োটিক, নো আইভারমেকটিন, এটাও বলা আছে কিন্তু। তো যেটা হচ্ছে যে এইবার এই প্রশ্নটাতে আসি। তো আমাদের দেশে এই গত যে প্রথম ওয়েভের সময়টা দেখতাম যে অনেকেই ওই যে হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপরে আইভারমেকটিন খায়নি এমন লোক নাই। এমন হয়েছে যে প্রোফাইলেকটিক হিসেবে খেয়েছে, যে ইভেন আমাদের অনেক ডক্টররাও খেয়েছে, যে ক্লোরোকুইনটা প্রথম যখন বলা হলো যে ক্লোরোকুইনটা কাজ করবে, সেই ক্ষেত্রে আমাদের পরিচিত অনেক ডক্টরই যারা মেডিসিন বা অ্যালাইডে ছিল, যাদের কোভিড ডিউটি করতে হতো, তারা কিন্তু এটা খেয়েছে। কিন্তু পরে দেখা গেল যে না, এটা তো কোনো আসলে তেমন কোনো কাজ করছে না। এই আইভারমেকটিনের ক্ষেত্রেও তাই আসছে। তো এই প্রশ্নের আনসার হচ্ছে যে যার কোভিড এর কোনো মানে নাই, ডকুমেন্টেশন নাই, সে ডেফিনেটলি ওষুধ খাবে না। অ্যান্টিবায়োটিক তো দূরের কথা, অন্য কোনো ওষুধও খাবে না। প্রোফাইল্যাক্সিস হিসাবে কোনো ওষুধ খাওয়ার আসলে কোনো রিকমেন্ডেশন নাই। প্রথমবার ভীতিটা বেশি ছিল, অনেকেই খেয়েছে, এটা ঠিক, কিন্তু এখন আসলে এটা দরকার নাই। এখন টেস্টটা অনেকটা অ্যাভেলেবেল আছে। আরটিপিসিআরও প্রায় 240 থেকে 250টা সেন্টারে হচ্ছে সারা দেশে। এখন র্যাপিড অ্যান্টিজেনও কোথাও কোথাও হচ্ছে। তো কাজে টেস্ট করে নেওয়াটা, অ্যাটলিস্ট সিমটম তো থাকতে হবে। সিমটম যদি থাকে, তারপরে হয়তো কিছু টেস্টে ফলস পজিটিভ ফলস নেগেটিভের ব্যাপার থাকে, কিন্তু এই কোভিড লাইক সিমটম, এবং এখন যেহেতু বেশি হচ্ছে, ফ্যামিলির অন্য কেউ যদি এফেক্টেড থাকে, সেই ক্ষেত্রে যদি সিমটম থাকে, ধরে নেওয়া যায় যে তার কোভিড, কিন্তু টেস্টটা করে নেওয়াটাই ভালো। তো অনেক সময় দেখা যায় যে আরটিপিসিআর নেগেটিভ আসছে, কিন্তু এক্সরে টেস্ট করে দেখা যাচ্ছে ইনভলভমেন্ট, বা সিটি করে দেখা যাচ্ছে ইনভলভমেন্ট, সেক্ষেত্রে কিন্তু কোভিড হিসেবে ধরে চিকিৎসা করতে হবে। কিন্তু এই যতক্ষণ না এটা সিমটম আছে অথবা মোটামুটি একটা ডকুমেন্টেশন আছে, এর আগে কোন ধরনের ওষুধ খাওয়াই আসলে ঠিক না। অনেক ধন্যবাদ জাকির। আমি শেষ প্রশ্ন আমি একটু একটু কথা বলবো। যে বন্ধু জাকিরের মানে কোনো না, ডিবেটের জন্য না। জাকির যে কথাটা বলছে যে মানে আমাদের সিএমসির গাইডলাইনের কথা বলছে, আসলে আমাদের দেশে ন্যাশনাল গাইডলাইন একটা তৈরি হয়েছে, যে হসপিটালে কাজ করছে, জাকির যে হসপিটালে কাজ করে, তার একটা নিজস্ব গাইডলাইন আছে। আমি যে হসপিটালে কাজ করছি, আমার একটা নিজস্ব গাইডলাইন আছে। কিন্তু আমরা কখনো কোনো কিছু এমন কোনো রেফারেন্স দিব না যে রেফারেন্স আমার দেশের প্রযোজ্য না। তা আমি মনে করি যে সবাই আমরা এমন কিছু বলবো, যে কথাগুলো এই ফোরামে আমাদের বলা উচিত, যে যেই তথ্যগুলো আমরা যেই জিনিসগুলো নিয়ে কাজ করছি বর্তমানে, সেই জিনিসকে সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থাপন করা। আমরা যদি রেফারেন্স উহান দেই, আমরা যদি রেফারেন্স ইংল্যান্ড দেই, আমরা যদি রেফারেন্স ইন্ডিয়া দিই, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ হবে না। আমরা কি পার্সপেক্টিভে কাজ করছি সেটা আমাদের বেশি বিশেষ। কারণ আমি জাকিরের আমি জানি না, কারণ যেহেতু তারা একটা মেডিসিন স্পেশালিস্ট, তারা বলতে পারবে, কিন্তু আমি যে বিষয় নিয়ে আমি কাজ করি, আমার ক্ষেত্রে ছোট একটু জায়গায় আইসিইউ, যে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, এই কোভিড পেশেন্ট গুলোকে আমি ডিল করি। যে আমি যা দেখছি, কারণ আমরা দেখতেছি অনেক মাল্টি ড্রাগ দেওয়া হচ্ছে পেশেন্টকে, এবং রেজিস্ট্যান্স তারা এখানে কিছু করতে পারছে না। তাদের আসলে বেসিক্যালি দরকার হলো অক্সিজেন। এবং আমরা হতাশ যে পেশেন্টের যে ব্রেথলেসনেস পেইন, তাদের যে কি পরিমাণ শ্বাসকষ্ট, এটা যে সামনে থেকে না দেখতে পাবে, এটা অনুভব সে করতে পারবে না। যে পেশেন্ট একটু অক্সিজেন কমে যাচ্ছে, সে শ্বাস নিতে পারছে না, যে ডাক্তার আমাকে একটু অক্সিজেন। তো এটা খুবই বেদনাদায়ক। তো আমি সবাইকে বলবো যে
আমি একটু ওকে, আমি একটু সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। সবার সবার জ্ঞাতার্থে আমি একটু অ্যাড করতে চাচ্ছি এই ডিসকাশনে, যেটা হচ্ছে আসলে অ্যান্টিবায়োটিকের রোলটা, তুমি যদি আমেরিকান রেফারেন্স টানো আর বাংলাদেশের রেফারেন্স টানো, আমেরিকার আইসিইউ আর বাংলাদেশের আইসিইউ ইজ লাইক এ বাজার, ইউনো। বাংলাদেশের আইসিইউর যে অবস্থা, নেগেটিভ প্রেসার এয়ার রুম নাই, ক্লিনলিনেস নাই, সেখানে যখন একটা মরিবান হাই রিস্ক পেশেন্ট ভাইরাস দ্বারা আক্রান্ত, ভাইরাস তো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, বাট দিস পেশেন্ট মে অ্যাফেক্টেড বাই ব্যাকটেরিয়া বা আদার, দ্যাট ইজ দ্য প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক উই ইউজ ইন প্র্যাকটিক্যাল গ্রাউন্ড। আমাদের ওই রকম হাইজিন কোনো আইসিইউতে মেনটেন করা সম্ভব না, বাংলাদেশে সম্ভবই না। অ্যাকর্ডিং টু এনআইএইচ গাইডলাইন, ওরা বলছে যে ওই জাকিরের কথাটা আমি এটার সাথে আমি একমত, যে প্রোফাইলেক্টিক হিসাবে কোনো মেডিকেশন এখনো এফডিএ মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকা অ্যালাউড করে নাই, এন্ড পোস্ট এক্সপোজার প্রফাইলেক্সিসও কোনো ড্রাগ রিকমেন্ডেড না। অনলি অনেক ম্যাক্সিমাম মেডিসিন ট্রায়াল বেসিসে আছে। শুধু একটা ড্রাগ যেটা ওয়ার্ল্ড ওয়াইড এফডিএ অ্যাপ্রুভ করেছে সেটা হচ্ছে রেমডেসিভির, আদার কোনো ড্রাগ অ্যাপ্রুভ করা নাই। বাট এটা আমরা ক্লিনিক্যাল গাইডলাইন, আমরা নিজেদের এক্সপেরিয়েন্স, আমরা যে ওয়ার্ক প্লেসে কাজ করি, এটার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট চলতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। আসলে এত প্রশ্ন আমার, যেমন অনেক প্রশ্ন ছিল যে লাইফ সাপোর্ট কখন দেয়া হবে, আরো অনেক কিছু। আমার মনে হয় এটা নিয়ে আমরা আরেকটা পর্ব করব, কারণ করোনাকালীন সময় আসলে চলতেই থাকবে আমার মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে, এবং আমরা সারা বাংলা স্বাস্থ্যসেবা ফোরাম থেকে এইভাবে আসলে আয়োজন করে যাব আমাদের সব বন্ধু ডাক্তারদেরকে নিয়ে, যাতে তোমাদের সব প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। এবং অনেকগুলো প্রশ্ন এখনো আমাদের কাছে আছে, আমি অনুরোধ করব আমাদের স্বাস্থ্যসেবা ফোরাম থেকে উত্তরগুলো ওদেরকে একটু যদি জানিয়ে দেওয়া হয়, যে ওদের প্রশ্নের উত্তর, অনেকের টিকা নিয়ে অনেক অনেক ধরনের প্রশ্ন করছে। তো আসলে আমার মনে হয় সেগুলো হলে ভালো হবে, বন্ধুরা জানতে পারবে। আমি শেষ প্রশ্নটা আরিফের কাছে করে আজকে অনুষ্ঠানটা শেষ করব। ডক্টর আরিফ, ওসমান হায়দার লিখেছে, টিকা প্রথম ডোজ নেয়ার 1-1.5 মাসের মধ্যে করোনা আক্রান্ত হলে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে কি, বা ঠিক হবে? এটা তুমি মানে বলেছো, তারপরে যেহেতু আমার প্রশ্নটা করেছে, আবার আমি তোমাকে সংক্ষেপে যদি এটা আমি অলরেডি বলেছি, ও হয়তোবা উনি আমার ক্লাসমেট মনে হয়, আমাদের ইয়ারমেট, ও মিস করেছে মনে হয়। সেটা হচ্ছে যে যদি তুমি ফার্স্ট ডোজ নেওয়ার পরে এনি ডিউরেশনের মধ্যে এই সেকেন্ড ডোজের আগে তুমি যদি আবার আরটিপিসিআর পজিটিভ হও, কনফার্ম ডায়াগনোসিস হয় যে তুমি কোভিড ইনফেক্টেড, তাহলে মাইল্ড টু মডারেট কেস যদি হয় তাহলে 4 to 6 উইকস আফটার তুমি সেকেন্ড ডোজটা নিবা। আর যদি সিভিয়ার কেস হয়, এটা বলা হয়েছে 4 to 10 উইকস। 4 to 10 উইকস এর জন্য বলা হয়েছে, কারণ সিভিয়ার কেসটা রিকভারি একটু দেরি হয়, সেক্ষেত্রে 10 উইকস পর্যন্ত তুমি যেতে পারো। সেকেন্ড ডোজের যে শিডিউল সেটা তুমি শিফট করে নিবা তোমার যখন রিকভারি হয়েছে, বা যেদিন তোমার পজিটিভ হয়েছে, তারপরে যেদিন নেগেটিভ হয়েছে তখন থেকে 4 থেকে 6 সপ্তাহ। অনেক ধন্যবাদ আরিফ। এবং আমরা মাকসুদ, আরিফ সবাইকে আরো একদিন চাই, জাকির এবং যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলে, কারণ অনেক বন্ধুরা অনেক প্রশ্ন করেছে এবং আসলে অনেক কিছু জানার আছে করোনা নিয়ে। কারণ আমাদের সচেতন হতে হবে সবার পরিবারে এখন কিন্তু করোনা আমরা দেখতে পাচ্ছি যে ছবল আনছে, এবং সবার ফ্যামিলিতে কম বেশি কেউ না কেউ আমরা আক্রান্ত হচ্ছি করোনায়। তো করোনা নিয়ে আমাদের জানার অনেক কিছু আছে, এবং আমরা জানবো আমাদের ডাক্তার বন্ধুদের কাছ থেকেই। আজকের অনুষ্ঠানটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। যারা আজকে আমাদের সাথে ছিলেন, যারা যে বন্ধুরা অসুস্থ হয়ে করোনায় আক্রান্ত হয়ে আমাদের সাথে এসেছো, এবং আমাদের সকল বন্ধুকে আসলে আমি বলবো তোমাদের কাছ থেকে আমরা সাহস পেয়েছে যে করোনা হলেই অনেকের মৃত্যু ভয় থাকে, যে না, আমাদের বন্ধুরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে, কথা বলেছে, তারা তাদের সমস্যাগুলো বলেছে, এবং আমাদের ডাক্তার বন্ধুরা আমাদের সাথে, সবাই কিন্তু ডাক্তার আজকে আমাদের এখানে উপস্থিত যারা আছে। তো সব বন্ধুদের সাথে আবারও দেখা হবে সামনের আরেকটা অনুষ্ঠানে, এবং আমি চাবো যে তোমরা যারা ছিলে আজকে আমাদের সাথে, আমাদেরকে আবারও সময় দিবে। আমরা তোমাদের কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাই আমাদের সব বন্ধুদের জন্য। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে আমি বলবো যে আমাদের সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। ভয় পেলে চলবে না করোনাকে। আমাদের আসলে আমরা যদি সাবধানে থাকি, সচেতন ভাবে চলি,
ইনশাল্লাহ আমরা মোকাবেলা করতে পারবো। এবং যারা আজকে আমাদের সাথে ছিলে বন্ধুরা, এবং যারা আজকে আমাদের ডাক্তার বন্ধুরা আমাদের সাথে উপস্থিত ছিলে, সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।